দেখো তো স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ ঠিকঠাক? স্ক্রিনটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, না তাহলে করি, প্রবলেমটাকে সলভ করি। আচ্ছা, আমি এখনো সিম্পল মেশিন তোমাদের পড়াই নাই। হ্যাঁ, সিম্পল মেশিন এখনো আমি তোমাদের পড়াই নাই, এটা পরে পড়াবো। পরে কোশ্চেন থেকে করো, এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটাকে করো, এই কোশ্চেনটাকে সলভ করো, এই কোশ্চেনটাকে সলভ করো। দেখো, 20 নিউটন বলের দ্বারা একটি বস্তুর সরণ হয় 2 মিটার। তাহলে বল কত প্রয়োগ করা হয়েছে? 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে বলের ভ্যালুটা হচ্ছে 20 নিউটন। হ্যাঁ, তাতে বস্তুটার সরণ কত হয়েছে? সরণ হচ্ছে 2 মিটার। এর ফলে 20 জুল কার্য হয়। তাহলে বল ও সরণের মধ্যে কোণ কত? বল ও সরণের মধ্যে কোণ কত? দেখো, শোনো, কৃতকার্য বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা রয়েছে, কৃতকার্য সমান কমা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তার মধ্যে এফ হচ্ছে বল, এফ হচ্ছে বলের মান, ঠিক আছে? আর এস হচ্ছে তোমার সরণ, এস হচ্ছে সরণ। এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ, এস হচ্ছে সরণ, এফ হচ্ছে বল, আচ্ছা এস হচ্ছে সরণ। হ্যাঁ, বল হচ্ছে এফ, সরণ হচ্ছে এস। আর মনে রাখবা যে কস থিটা, কস 90-র ভ্যালু হচ্ছে 0, আর কস 0-র ভ্যালু হচ্ছে 1। এই দুটো মনে রাখবো ভালো মতো। তো দেখো, এখানে আমাদের কি বলছে, কত নিউটন বল উৎপন্ন হয়ে, কত বল প্রয়োগ করা হয়েছে? 20 নিউটন। তাহলে এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে 20। হ্যাঁ, ইন্টু এস মানে কত? এস মানে হচ্ছে সরণ, সরণ কত বলে দিয়েছে? 2 মিটার। তাহলে এস এর ভ্যালু হচ্ছে 2। তারপর এখানে কস থিটা আছে, তো লিখছে কস থিটা। এইখানে ইকুয়াল টু ডাব্লিউর ভ্যালু কত? ডাব্লিউ মানে কৃতকার্য কোশ্চেনে বলে দিয়েছে 20 জুল কার্য সম্পন্ন হয়েছে, 20 জুল, 20 জুল। তাহলে ডাব্লিউর ভ্যালু হচ্ছে 20 জুল। হ্যাঁ, এবার বলছে কোনটা কত হবে। ধ্যান দিয়ে শোনো, 20 আর 20 দুই দিক থেকে কেটে গেল, মানে এখানে কিছু নেই, মানে 1। তাহলে কস থিটাকে তুমি যদি এখান থেকে আলাদা করো, কস থিটার ভ্যালু হচ্ছে এখানে 1, 2 গুণ আছে, এদিকে গেলে ভাগ 1/2। তাহলে কস থিটার ভ্যালু কত হচ্ছে? হাফ। তো কসের রেজাল্টগুলো আমি এখানে লিখে দিচ্ছি, একটু মনে রাখার চেষ্টা করবে। কস জিরোর ভ্যালু হচ্ছে 1। কস 30-র ভ্যালু হচ্ছে √3/2। কস 45-এর ভ্যালু হচ্ছে 1/√2। কস 60-র ভ্যালু হাফ। আর কস 90-র ভ্যালু হচ্ছে 0। হ্যাঁ, তো দেখো তো, হাফ কতর ভ্যালু? হাফ ভ্যালুটা কার রয়েছে বলো? হাফ ভ্যালুটা কার? কস কতর ভ্যালু হাফ? কস কতর ভ্যালু হাফ? কস কতর ভ্যালু হাফ? কস 60-র ভ্যালু হাফ। তাহলে কস থিটা এখানে হাফ হচ্ছে কস 60। তাহলে বুঝতে পারছো থিটার জায়গাটাকে, থিটার ভ্যালুটা কার সমান? থিটার ভ্যালুটা 60-এর সমান। তার জন্য রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি হবে। তো জানতে চেয়েছে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? বল আর সরণের মধ্যবর্তী কোণটাকেই আমরা থিটা হিসাবে ধরি। হ্যাঁ, অর্থাৎ এখানে আমাদের থিটার ভ্যালুই বের করতে লাগবে, থিটার ভ্যালু চলে আসলো 60। দেখো, প্রত্যেকে বুঝতে পেরেছো? আগে বলো, এই অঙ্কটা পারবে? আর এই ভ্যালুগুলোকে একটু মনে রাখতে লাগবে, এই ভ্যালুগুলোকে একটু মনে রাখতে
লাগবে। পরের কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, এটাকে পড়ো। একজন কুলি ভূপৃষ্ঠ থেকে 12 কেজি ওজনের বস্তু তোলে। তাহলে কুলি কি করলো? কত কেজি ওজনের বস্তু তুললো? 12 কেজি ওজনের বস্তু তুললো। আচ্ছা, তাহলে এই 12 কেজিটা হচ্ছে কার ভ্যালু? এম এর ভ্যালু, এম মাস, এম এর ভ্যালু মাস, মানে ভর হচ্ছে 12 কেজি। হ্যাঁ, এম এর ভ্যালু কতখানি উপরে তুললো? আচ্ছা, উপরে তোলে এবং 1.5 মিটার উঁচুতে রাখে। তার মানে নিচ থেকে কতখানি উপরে তুললো? 1.5 মিটার। এটা এইচ এর ভ্যালু, হাইট। এক্ষেত্রে তার দ্বারা বস্তুর উপর করা কার্য গণনা করো। তাহলে কাজের মানটা বের করতে বলেছে, অর্থাৎ ডাব্লিউর মানটা এখানে কিন্তু বের করতে বলেছে। কি দেওয়া আছে? জি এর ভ্যালু দেওয়া আছে। জি এর ভ্যালু কত দেওয়া আছে? জি এর ভ্যালু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষজ ত্বরণের ভ্যালু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, তোমাদের কৃতকার্যর একটা ফর্মুলা আমি করেছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, এই একটা ফর্মুলা, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, মনে পড়ছে? এই ফর্মুলাটা তোমাদের থিওরিতে করিয়েছিলাম। কি করেছিলাম? ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, কৃতকার্য ইকুয়াল টু ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু হাইট। তো এম এর ভ্যালু কত আছে? এম এর ভ্যালু দেওয়া আছে 12 কেজি। অভিকর্ষজ ত্বরণ কত বলে দিয়েছে? অভিকর্ষজ ত্বরণ বলে দিয়েছে 10। এইচ, হাইট কত বলেছে? কতখানি উপরে তুলেছে? হাইট বলে দিয়েছে 1.5 মিটার। তাহলে হাইটের ভ্যালুটা হচ্ছে 1.5। এখানে যদি ক্যালকুলেট করো কত হবে? 15 আর 12 গুণ করলে 180। পরে এখানে কি একটা শূন্য, পয়েন্ট কত ঘর আগে পয়েন্ট আছে? এখানে 1 ঘর আগে পয়েন্ট, তার জন্য 1 ঘর আগে এখানে পয়েন্ট বসাচ্ছি। তা ডাব্লিউ এর ভ্যালু কত চলে আসবে? 180 জুল। 180 জুল, 180 জুল কাজ সম্পন্ন হবে। দেখো, বুঝতে পেরেছো কিনা? এটা আরআরবি গ্রুপ ডিতে, রেলওয়ে গ্রুপ ডিতে আসা কোশ্চেন, ভালো কোশ্চেন। দেখো, বোঝা গেছে সবার? সবাই কি বুঝতে পেরেছো অঙ্কটাকে? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এমজিএস। দীপান্বিতা, তুমি বুঝতে পারলে? বোঝা যাচ্ছে? তোমার তো থিওরি করা নেই, মানে আমি চেষ্টা করছি যে এক্সপ্লেন করে করে করানোর। তুমি কি বুঝতে পারলে ডেটাগুলো কোথায় কি বসাতে লাগবে? হ্যাঁ দাদা। আচ্ছা, গুড। আচ্ছা, তারপরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, এখানে দুটো কোশ্চেন ছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি, পরের কোশ্চেন করতে লাগবে। আচ্ছা, ওই একই বুদ্ধি কাজে লাগিয়ে অঙ্কটাকে করো তো। আচ্ছা, এখানে যে অঙ্কটা করব, ধ্যান দিয়ে দেখো। যদি একটি বিমান 4000 মিটার দূরত্ব অতিক্রম করে এবং কার্য করে 20,000 জুল, তাহলে তার উপর প্রযুক্ত বল কত হবে? আচ্ছা, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। হ্যাঁ, এই একটা ফর্মুলা মনে রাখতে লাগবে, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। তাহলে এবার এখানে ভ্যালুগুলো বসাই, অর্থাৎ ডাব্লিউ, ওয়ার্ক ডান অর্থাৎ কৃতকার্য ইকুয়াল টু ফোর্স মানে হচ্ছে বল, ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? তো কার্য কত এখানে? কার্য হচ্ছে 20,000 জুল। তাহলে কার্যের ভ্যালুটা তুমি পুট করে দাও 20,000 জুল। বল কত? কত বল প্রয়োগ করা হয়েছে? আচ্ছা, বলের ভ্যালুটাই তো বের করতে বলেছে, তাই না? প্রযুক্ত বল কত? তাহলে এই ভ্যালুটা আমরা বের করব। আমি এফ বলে দিলাম, এফ। সরণ কত হয়েছে? কতখানি দূরত্ব অতিক্রম করেছে? 4000 মিটার। তাহলে সরণের ভ্যালু হচ্ছে 4000। যদি এখানে ক্যালকুলেট করো কত আসবে এফ এর ভ্যালু বলো? এদিকে 3টা শূন্য, এদিক থেকে 3টা শূন্য কাটলাম, 4 দিয়ে যদি কেটে দিই কত আসবে? 4 5 20, 4 5 20 আসবে।
অর্থাৎ এফ এর ভ্যালু চলে আসে হচ্ছে 5। তাহলে 5 নিউটন বল প্রযুক্ত হবে। কত নিউটন বল প্রযুক্ত হবে? 5 নিউটন বল তার উপর প্রযুক্ত হবে। 5 নিউটন বল প্রযুক্ত হবে। দেখো বোঝা গেল? বলো পারবে কি পারবে না? এই অঙ্কগুলি কি পারা যাবে কি যাবে না? এই অঙ্কগুলি পারা যাবে কি যাবে না বলো? তার মানে এখানে তোমরা এক কাজ করো, একটা সামারি লিখে নাও। কিসের সামারি? যে এখানে সামারিটা লিখো যে কৃতকার্যের কি কি ফর্মুলা হতে পারে। এক তো হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা হতে পারে। আর একটা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা যদি কোণ বলে দেয় তাহলে এফ এস কস থিটা কাজে লাগাতে লাগবে। কিংবা ডাব্লিউ ইকুয়াল টু বের করার জন্য এমজিএইচ, এটা অনেক সময় কাজে লাগাতে হতে পারে। এই তিনটা ফর্মুলাকে নোট ডাউন করো। এই তিনটা ফর্মুলার মধ্যে কোনো না কোনো ফর্মুলা অ্যাপ্লাই হবে যদি যদি আমাদের কৃতকার্যের সাথে কানেক্টেড কোনো রেজাল্ট দেয়। বুঝতে পেরেছ? এই তিনটা ফর্মুলা অ্যাপ্লাই হবে। তো তার মধ্যে দেখো এফএস ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম, এফএস কস থিটাটা একটু প্রথম কোশ্চেনে অ্যাপ্লাই করেছি, এমজিএইচ আরেকটা কোশ্চেনে অ্যাপ্লাই করেছি। তাহলে কোন কোশ্চেনের মধ্যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে লাগবে সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? কোন কোশ্চেনে কোন ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করতে লাগবে ক্লিয়ার হয়েছে কিনা বলো? যদি কোণের কথা বলে তাহলে আমরা দ্বিতীয় ফর্মুলাটাকে কাজে লাগাবো। আর যদি কৃতকার্য বল আর স্মরণের মধ্যে রেজাল্ট দেওয়া থাকে তাহলে প্রথম ফর্মুলাটাকে কাজে লাগাবো। আর যদি হাইটের সাথে কানেক্ট করে ভর হাইটের সাথে কানেক্ট করে কোনো রেজাল্ট দেয় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ ফর্মুলাকে কাজে লাগাবো। কখন কোন ফর্মুলাটাকে কাজে লাগাবো সেটা সবার কাছে ক্লিয়ার হওয়া দরকার। আর এই ধরনের প্রবলেম কিন্তু আরআরবি গ্রুপ ডিতে দেয়। আমি গ্রুপ ডিতে কিন্তু এই ধরনের প্রবলেম দেয়। দেখো দেখো দেখি, ঠিক আছে সবার? যারা ক্লাস করছো সবার ক্ষেত্রে ঠিক আছে? কোথায় কোন ফর্মুলা কাজে লাগাতে পারবে আমি কি ক্লিয়ার করাতে পারলাম প্রত্যেককে? বলো ভাই। হ্যাঁ দাদা বুঝছি। হ্যাঁ রঞ্জন, বুঝছো ভাই তুমি? হ্যাঁ দাদা, হ্যাঁ। হ্যাঁ, এটা এটা কাজে লাগাতে লাগবে। তাহলে ভাই বলো এই কোশ্চেনটা তোমাদেরই দিলাম, বুঝে গেছো তো? কোশ্চেন করো এখন, বলো উত্তর বলো ভাই। ওই সেম কোশ্চেন করো উত্তর। কোশ্চেনের উত্তর করো ফটাফট, উত্তর করে বলো আমাকে। করো করো করো। ও এটা কোশ্চেন কি আছে? ওহো, এটা করাতে লাগবে, এটা করাতে লাগবে, এটা করাতে লাগবে। ঠিক ঠিক, এটা তোমাদের করাতে লাগবে। আচ্ছা এটার আগে অন্য আরেকটা করো, এটা করাচ্ছি। এটা করার আগে এটা কত নাম্বার থাকছে? এটা থাকছে হচ্ছে কোশ্চেন নাম্বার 5। এটার আগে যেগুলা শেখালাম সেই রকম আরেকটা অঙ্ক দিই আগে, আগে দিই। এইটা করো, এটা করো, এটা করো, এটাকে করো। হুম, এটাকে করো। যদি 1 কেজি ভরের একটি বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে মাটিতে ফেলে দেওয়া হয় তাহলে মাধ্যাকর্ষণ বল দ্বারা কাজ করা হয়, কাজ বের করতে বলেছে। তো ভাই এখানে কি কি দেওয়া আছে? ভর দেওয়া আছে, এম দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এইচ দেওয়া আছে, আর জি এখানে বলে দেওয়া নাই। জি মানে তুমি ভাই জেনারেলি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরো। ওই অনুযায়ী রেজাল্টটা বের করো তো কত আসে দেখো। ওই অনুযায়ী রেজাল্টটা বের করে কত আসে বলো, কত জুল আসবে?
300 হ্যাঁ হ্যাঁ 300 জুল। কারণ এখানে কোন ফর্মুলাটা কাজে লাগবে বলো আমাকে? ডাব্লিউ ইকুয়াল টু mgh mgh। হ্যাঁ, এম হচ্ছে এখানে 1, জি হচ্ছে এখানে 10, এইচ হয়ে যাচ্ছে কত 30। তাহলে 1 ইন্টু 10 10, 10 ইন্টু 30 300। 300, আর যেহেতু কৃতকার্য তার জন্য একক হয়ে যাবে জুল, 300 জুল, তাই না? আচ্ছা, পরের শিটে চলে যাচ্ছি। পরের শিট আচ্ছা, নাও কোশ্চেন নাম্বার 9 নাম্বারটা করো। একই রকম ফটাফট করবে, একদম ফার্স্ট কোশ্চেন করবে। 9 নাম্বার করো। আমি ওই 5 নাম্বারটা করাচ্ছি, আগে এগুলা প্র্যাকটিস করাইনি, তারপর 5 নাম্বারে যাই। আগে তোমাদের দিয়ে একটু প্র্যাকটিস করাইনি যে নিজেরা পারছো কিনা সেটা করো, তারপর আমি করাচ্ছি ওটাকে। এটা বলো ভাই, ফটাফট বলো সবাই, কোন ফর্মুলা কাজে লাগবে আর ফর্মুলা কাজে লাগলে উত্তর কত আসবে সেটা সবাই করো দেখি। 400 জুল mgh টা হ্যাঁ এমজিএইচ, একদম এমজিএইচ 400 জুল। কিছুই না, খালি গুণ করে যাব নাকি? 20 2 হ্যাঁ 400, 400 সাথে 10 গুণ করবো হচ্ছে 400 জুল। দেখতে দেখতে অঙ্ক হয়ে যাবে 400 জুল, ঠিক বলেছো। আর বাকিদের উত্তর আসছে? বাকিরা করতে পেরেছো? এই বাকিদের উত্তর হয়েছে কি? হ্যাঁ দাদা, 400 জুল। একদম এমজিএইচ। তো করে দিচ্ছি। ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ। এম হচ্ছে তোমার 20 কেজি, জি হচ্ছে 10, এইচ হচ্ছে 2, তার মানে 400 জুল। এই 4000 কেন হয়ে গেল? 400 জুল। তবে ভাই এই জি এর ভ্যালুটা না কোশ্চেনে বলে দেওয়া থাকবে। হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাকচুয়ালি বলে দেওয়া থাকে, আর যদি নাও থাকে ধরে নিবা। চলো পরে কোশ্চেন করো ফটাফট করে। এখানে কোন ফর্মুলা কাজে লাগবে কাজে লাগাও। 3টা ফর্মুলা অলরেডি বলেছি, ফর্মুলাকে অ্যাপ্লাই করা শেখো শুধু, কোথায় কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে লাগবে, কত উত্তর আসবে। 3টা ফর্মুলা, একটা ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, একটা ডাব্লিউ ইকুয়াল টু এফএস, আর একটা ডাব্লিউ ইকুয়াল টু এফএস কস থিটা। হ্যালো দাদা, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। বললাম যে ফর্মুলাগুলো আরেকবার বলবে? আমি একটু দেরিতে লেফট হই, মানে জয়েন করছি। হ্যাঁ বলবো, অবশ্যই অবশ্যই বলবো। আমি আরেকবার বলছি, কোনো সমস্যা নেই, আমি আরেকবার বলে দিচ্ছি। ওয়েট। এটার অ্যান্সার 1 জুল হবে। 1 জুল হবে। আচ্ছা ঠিক। শোনো রিয়া, তোমাকে বলি ফর্মুলাগুলো কোনটা কোনটা হবে। হ্যাঁ, 1 নম্বর ফর্মুলা হচ্ছে তুমি ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু হাইট, কৃতকার্য ব্যবহার করার এই একটা ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা তুমি মনে রাখবে ডাব্লিউ ইকুয়াল টু তোমার এফএস। এ মানে হচ্ছে বল, এস মানে হচ্ছে সরণ। আরেকটা ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ডাব্লিউ হচ্ছে কৃতকার্য, এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ,
থিটা হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণ। এই 3টা ফর্মুলা ইউজ করতে লাগবে। হ্যাঁ, আরেকটা ফর্মুলা আছে 4 নাম্বার, ওটা আমি করাবো। ওটার জন্য আমি একটা অঙ্ক বাদ রেখেছি, 5 নাম্বার অঙ্কটা, ওটা আমি করাবো। তার আগে এই 3টা ফর্মুলাকে ইউটিলাইজ করা শিখিয়ে নেই তোমাদের। তো এখানে কি কি আছে বলো? এখানে বল দেওয়া আছে, এফ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, মানে এস দেওয়া আছে, কি জানতে চেয়েছে? ডাব্লিউ জানতে চেয়েছে। তাহলে কোন ফর্মুলা কাজে লাগাবো বলো? ডাব্লিউ ইকুয়াল টু কোন ফর্মুলা লাগাবো? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। তাহলে এফ এস, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে এফ কত? এফ হচ্ছে তোমার 1 নিউটন, সরণ হচ্ছে 1 মিটার। তাহলে 1 ইন্টু 1 মানে 1 জুল হয়ে যাবে উত্তর। এটার উত্তর হয়ে যাবে 1 জুল। এটার উত্তর হয়ে গেল কত জুল? এটার উত্তর হয়ে গেল 1 জুল। এই 1 জুল। দাদা কস থিটাটা কি বললে? কস থিটা, অ্যাকচুয়ালি থিটা হচ্ছে তোমার বল ও সরণের মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ। তো কস থিটার ভ্যালুগুলি তোমার, একটা হচ্ছে কস থিটার ভ্যালু তোমার জানতে লাগে কয়েকটা ভ্যালু। আমি এর আগে শিটে লিখে দিলাম ওটা। আচ্ছা, পরে আমি কোশ্চেন করানোর সময় এই কোশ্চেনটা আসলে আমি আরও ডিটেল বলছি। হ্যাঁ, এই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা দিয়ে যে অঙ্কটা আসবে সেটা আমি আরেকটু ডিটেলে বলবো। হ্যাঁ, আসলে অঙ্কটা। চলো পরে কোশ্চেনে। এটাকে করো, বলো 11 নম্বর প্রশ্নটা পড়ো। 11 নম্বর প্রশ্নটাকে পড়ো। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? ভূপৃষ্ঠ থেকে উপরে একটি বিন্দুতে একটি বস্তুর মহাকর্ষীয় স্থিতি শক্তিকে কিভাবে কার্য করা হিসাবে সংজ্ঞায়িত করা যায়? দেখো, মানে ভূপৃষ্ঠ থেকে ধরো ব্যাপারটা এইরকম, যে ভূপৃষ্ঠ তো মাটিতে কোনো একটা বস্তু আছে। এই বস্তুটাকে যখন তুমি উপর দিকে তুলবে, তখন দেখো মাধ্যাকর্ষণ বলটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। আর বস্তুটাকে তুমি কোন দিকে তুলছো? বস্তুটাকে তুমি উপর দিকে তুলছো, অর্থাৎ বলের বিরুদ্ধে গিয়ে কাজ করছো। তখন কি হয়? এই মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে তুমি কাজ করে উপরে তুলছো, তখন আলটিমেটলি তোমাকে কি করতে লাগবে? কার্য করতে লাগবে। কারণ এখানে তোমার কি ঘটাচ্ছ? তুমি সরণ ঘটাচ্ছ বস্তুটার। অর্থাৎ এক্ষেত্রে এই অ্যাঙ্গেল থেকে ভাবো তো কোন উত্তরটা ঠিক হবে? এই অ্যাঙ্গেল থেকে ভাবো তো কোন উত্তরটা ঠিক হবে? অপশন এ। হ্যাঁ, অপশন এ ঠিক হবে। কারণ তুমি যখন উপরে রাখবে না, তখন এর মধ্যে কি থাকবে? এর মধ্যে তো ভর আছে ভাই। তারপর অভিকর্ষজ ত্বরণ জি কাজ করবে, প্লাস একটা হাইটে তুমি রাখছো, অর্থাৎ এইচ থাকবে। আর ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ দিয়ে কি হয়? কার্য পরিমাপ করা হয়, তাই না? আর এটা কেন হবে না বলো তো? এটির উপর মহাকর্ষ বল প্রয়োগ করা হলো। ভাই শুধু মহাকর্ষ বল প্রয়োগ করলে তো হবে না, ওটাকে কি করতে লাগবে? ওটা সরণ ঘটতে লাগবে, তাই না? বল কার্য মানে কি? কার্য মানে হচ্ছে বল প্রয়োগ করার পর সেটার যাতে সরণ ঘটে, তাই না? তো মহাকর্ষ বল প্রয়োগ করছো, কিন্তু তাতে কার্য হচ্ছে কি না সেটার উপর তো ডিপেন্ড করছে না। আচ্ছা, কেন্দ্রে রাখা হলো, কেন্দ্রে রাখলে কি করে হবে? হবে না। এটি মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে মাটিতে স্থাপন। আচ্ছা, মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কি করে মাটিতে স্থাপন হবে? মাধ্যাকর্ষণ শক্তি তো কাজ করছে উপর থেকে নিচের দিকে। তাহলে উপর থেকে নিচের দিকেই তুমি যে বস্তুটাকে রাখবো, তাহলে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে থরিয়ে না কাজ হলো। অর্থাৎ এখানে যাই হোক, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, অপশন নাম্বার এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। সবাই বুঝতে পেরেছে আশা করি। আচ্ছা, এটা আমি করাই নেই, এটা করো, এটা করো। নিচের কোনটি বেশি কার্য করতে পারে? একটি উত্থিত হাতুড়ি। উত্থিত হাতুড়ি মানে একটা হাতুড়িকে উপরে তুলে নিলে,
বন্দুকের একটা গুলি, একটি চলমান পাথর, একটা ঘূর্ণায়মান চাকা, কার ক্ষেত্রে কার্য করার পরিমাণটা বেশি হবে বলে তোমার মনে হয়? বলো, কার ক্ষেত্রে কার্য করার পরিমাণটা বেশি হবে বলে তোমার মনে হয়? কে বেশি কাজ করবে? দেখো স্পিড কার বেশি, বেগ কার বেশি, লক্ষ্য করো। বেগ, বন্দুকের একটি গুলি। হ্যাঁ বন্দুকের একটি গুলি, এটার বেগটা কিন্তু বেশি, ঠিক আছে, এটার বেগটা বেশি, তার জন্য এটা বেশি কাজ করবে। কেন বেগ বেশি হওয়ার জন্য বেশি কাজ করবে? ব্যাপারটা হচ্ছে, শোনো, আরেকটা ডাব্লিউ কৃতকার্য বের করার আরেকটা ফর্মুলা আছে। সেখানে আমরা কি করব, সেখানে হাফ মানে হাফ ইন্টু গতিশক্তির পরিবর্তন, মানে ওখানে আমরা যেটা নেব সেটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন নেব। আচ্ছা চলো, এই কোশ্চেনটা বোঝানোর আগে আমি তোমাদের 5 নাম্বার কোশ্চেনটাকে করিয়ে নিয়ে এসে 13 নাম্বার কোশ্চেনটাতে আসি, তাহলে বিষয়টা ভালো ক্লিয়ার হবে। এই কোশ্চেনটাকে আগে করাই, যেটা বাদ গেল। কত নাম্বার কোশ্চেনটা বাদ গেল যেন? কত নাম্বার কোশ্চেনটা বাদ গেল যেন? ওইটাকে করে নিয়ে এসে এটাতে আসি, তো তাহলে বুঝবা। ভাই কত নাম্বার কোশ্চেনটা বাদ দিলাম? 5 নাম্বার না? 5 नंबर। हाँ। হ্যাঁ হ্যাঁ, 5 নাম্বার কোশ্চেনটা বাদ দিলাম। এই 5 নাম্বার কোশ্চেনটাকে আগে করতে লাগবে, তাহলে বিষয়টা বোঝাতে পারবো। হুম, দেখো এই কোশ্চেনটাকে ঠিকঠাক করাই আগে, তারপর ওইটাতে আমি যাচ্ছি। দেখো, যদি একটি 800 কেজি ভরের যদি একটি 800 কেজি ভরের গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড হয় থেকে 10 মিটার পার সেকেন্ডে বেড়ে যায়, তার মানে কত ছিল? 5 মিটার পার সেকেন্ড ছিল, সেখান থেকে বেগ কত হলো? সেখান থেকে বেগ বেড়ে হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে 5 মিটার পার সেকেন্ড থেকে বেগ বেড়ে হলো 10 মিটার পার সেকেন্ড, তাই না? তো জানতে চেয়েছে তবে তবে কার্য কত হবে, তবে কার্য কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো, কার্য বের করার আরেকটা ফর্মুলা হচ্ছে, গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন, কার্য ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, ঠিক? কার্য ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। তো এক্ষেত্রে যেটা করবে তোমরা, গতিশক্তি বের করার ফর্মুলা কি? গতিশক্তি বের করার ফর্মুলা হচ্ছে ভাই হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো, এখানে প্রথমে গতিশক্তি কত ছিল ভাবো। প্রথমে বস্তুটার বেগ কত ছিল? 800 কেজি। তাহলে প্রথমে বস্তুটার বেগ ছিল হচ্ছে 800 কেজি, পরও বস্তুটার বেগ কত আছে? 800 কেজি। চেঞ্জ কি হয়েছে? চেঞ্জ হয়েছে বেগ। প্রথমে ছিল 5 মিটার পার সেকেন্ড, পরে বেগটা পরিবর্তন হয়ে হলো 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার গতিশক্তি নির্ণয়ের ফর্মুলা কি? গতিশক্তি নির্ণয়ের ফর্মুলা আমি বললাম হাফ এম ভি স্কোয়ার। হাফ এম মানে কত বলো? 800, 800। ভি মানে কত? কত বেগে যাচ্ছিল? প্রথমে বেগটা কত ছিল? 5 মিটার পার সেকেন্ড, তার মানে 5 স্কোয়ার, তাই কি না? প্রথমে এইটা ছিল কি? প্রথমে এইটা ছিল হচ্ছে গতিশক্তি। পরে গতিশক্তি কত হলো? নেক্সট টাইম গতিশক্তি কত হলো? পরে গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার হচ্ছে ফর্মুলা। তাহলে হাফ এম কত? এম তো 800, 800। পরে ভি কত হলো? পরে ভি হয়েছে 10 মিটার পার সেকেন্ড, তার মানে এটাকে তুমি লিখবে 10 স্কোয়ার। তখন পরে গতি শক্তি হলো এটা।
তাহলে প্রথমে গতিশক্তি ছিল এটা, পরে গতিশক্তি হলো এটা, তাহলে গতিশক্তির পরিবর্তন কত? তার জন্য কি করবে, এই গতিশক্তির পরিমাণ থেকে তুমি এই গতিশক্তির পরিমাণকে কি করে দেবে, মাইনাস করে দেবে। মাইনাস করার পর যে রেজাল্ট আসবে ঠিক ততখানি কার্য হবে। বুঝতে পারলে? তো যাই হোক আমি এটাকে কি হলো, দাঁড়া, এটাকে আমি মুছে দিয়ে পুনরায় করে দেখাচ্ছি পুরো সিস্টেমটাকে, তাহলে বুঝবা সিস্টেমটা কেমন হবে। তাহলে গতিশক্তির পরিবর্তন আমাদের এখানে বের করতে লাগবে। হ্যাঁ, কি বের করতে লাগবে, গতিশক্তির পরিবর্তন। তো এক কাজ করো, এখানে প্রথমে এক কাজ করো, প্রথমে গতিশক্তি কত ছিল, হাফ, আচ্ছা প্রথমে গতিশক্তি কত ছিল ভাই, হাফ এম, এম মানে কত, 800। প্রথমে গতিশক্তি ছিল হাফ এম 5 স্কোয়ার, তাই তো? পরে গতিশক্তি কত হলো, হাফ এম 10 স্কোয়ার। তাহলে পরের গতিশক্তিটা কত হলো, হাফ এম 10 স্কোয়ার। আর আগে গতিশক্তি কত ছিল, আগে গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার। ভি মানে কত, ভি মানে হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার। তাহলে পরে গতিশক্তি আসলে এটা, আগে গতিশক্তি ছিল এটা, তাহলে গতিশক্তির পরিবর্তন কত, মাইনাস করে দেবো কি না, দেব। এটাকে এবার ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করলে কি হবে, হাফ কত কমন নেওয়া যায়, এখান থেকে 800, এখানেও 800, ভাই 800 কমন নিতে পারো। 800 যদি কমন নিয়ে নাও তাহলে এখানে কত পড়ে থাকবে, 10 স্কোয়ার মানে কত, 100, মাইনাস 5 স্কোয়ার মানে কত, 25। তার রেজাল্টটা কত হচ্ছে ভাই, 1/2 গুণ 800 গুণ 800, 100 মাইনাস 25 মানে কত হয়ে যাচ্ছে, 75। এটা ক্যালকুলেট করো, 2 দিয়ে 800-কে কাটো তো চলে আসবে 400। 400 ইন্টু 75 কত আছে, 4 5 20, 28 30, দুটা শূন্য, অর্থাৎ 30,000 জুল, 30,000 জুল। আচ্ছা ভাই বুঝতে পেরেছো, কার্য মানে গতিশক্তির পরিবর্তন, কার্য মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। এটা কি বুঝতে পারলে নাকি বোঝো নাই, বলো? এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো? কার্য মানে গতিশক্তির পরিবর্তন, আর গতিশক্তি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট আছে, বাট অতটাও ডিফিকাল্ট না। আর আরেকটা বিষয় কি বলতো, তোমাদের মনে রাখতে লাগবে, যদি বেগ বেশি হয় সেক্ষেত্রে গতিশক্তি বেশি হবে, কারণ গতিশক্তির ফর্মুলাই তো হাফ এম ভি স্কোয়ার না। তাহলে বেগ বেশি হলে গতিশক্তি বেশি হবে, আর গতিশক্তি বেশি হওয়া মানে কার্য বেশি হবে। এই অ্যালগোরিদমটাই তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা পরের তাহলে কোশ্চেনটাকে করি, কোনটা গেল, এইটা। হ্যাঁ বলো ভাই, কি বললাম, যদি বেগ বেশি হওয়া মানে কি বেশি হবে বলো, বেগ বেশি হওয়া মানে গতিশক্তি বেশি হবে। বেগ বেশি হওয়া কথার অর্থ হচ্ছে গতিশক্তি বেশি হবে, আর গতিশক্তি বেশি হওয়া মানেই কার্য কি হবে, কার্য বেশি হবে। তাহলে এবার তুমি এখান থেকে খুঁজো কার গতিশক্তিটা বেশি, মানে কার বেগটা বেশি, তাহলে সেই অনুযায়ী উত্তরটা তুমি কিন্তু খুঁজে পাবে। বলো এবার দেখো কার বেগটা বেশি, সেই অনুযায়ী কিন্তু উত্তরটা এখানে খুঁজে পাবে। বলো অপশন বি। হ্যাঁ, তাহলে সেই হিসেবে অপশন বি হবে, কারণ বন্দুকের গুলির ক্ষেত্রে অন্যান্য বাকি অপশনগুলোর থেকে বন্দুকের গুলির গতিবেগটা বেশি,
গতিবেগ বেশি হওয়ার জন্য গতিশক্তি বেশি হবে, আর গতিশক্তি বেশি হওয়ার জন্য কার্যের পরিমাণটাও কি হবে, বেশি হবে। তার জন্য অপশন নাম্বার বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। চলো পরে কোশ্চেনে চলে যাই। মানে কার্যের যে কোশ্চেনগুলো সব শেষ করে দিতে লাগবে আজকেই, অনেক কোশ্চেন আছে, মানে এগুলো পুরোনো কোশ্চেন করাচ্ছি, হ্যাঁ রিসেন্ট কোশ্চেনগুলা এরপরে করাবো। এগুলা দেখো 18-20 কোশ্চেন রিসেন্ট কোশ্চেন করাবো এরপরে। আচ্ছা দেখো বলো, এটা 10 কেজি ভরের এটি সুটকেসকে ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোকের দ্বারা কৃতকার্য কত? প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে থাকা কৃতকার্য কত হবে ভাই? দেখো কার্য ইকুয়াল টু কি হয়, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। কার্য ইকুয়াল টু কি হয়, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। সরণ মানে কি, জায়গা চেঞ্জ হবে কি না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কি না, জায়গা চেঞ্জ হবে কি না, হবে। তো কোশ্চেনে কি বলেছে, 10 কেজি ভরের সুটকেস নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা, মানে বুঝতে পারছো দাঁড়িয়ে আছে মানে কি জায়গা চেঞ্জ করছে ভাই? দাঁড়িয়ে আছে মানে কি জায়গা চেঞ্জ করছে? জায়গা চেঞ্জ করছে না। জায়গা চেঞ্জ করছে না মানে সরণ কত হয়ে যাচ্ছে, সরণ হয়ে যাচ্ছে 0। সরণ 0 মানে কি আলটিমেটলি কি, বল যাই থাক। সরণ 0 মানে বল যাই থাক আর যাই হোক, কৃতকার্য কি হয়ে যাবে, কৃতকার্য 0 হবে। অর্থাৎ সরণ 0 মানে কি, কৃতকার্য 0। সিম্পল হিসাব, তার জন্য এটার উত্তর হয়ে যাবে 0। অর্থাৎ কার্য যদি করতে হয় তাহলে কিন্তু সরণ ঘটতেই লাগবে। দাঁড়িয়ে আছে মানে সরণই নাই, সরণ নাই মানে কৃতকার্যও নাই, সিম্পল হিসাব। অর্থাৎ জায়গা চেঞ্জ হচ্ছে না, তো এখানে আমরা বলবো কোনো কৃতকার্য হচ্ছে না। পরের প্রশ্ন, হ্যাঁ ওই আগের কোশ্চেনটার মতো ভাই করো, সলভ করো আগের কোশ্চেনটার মতো। কোনটা হলো তো, গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন ওই কোশ্চেনটার মতো করো, ওই কোশ্চেনটাই গতিশক্তির পরিবর্তন করো, পারবে করতে? তাহলে কার্য ইকুয়াল টু বের করে, হ্যাঁ কার্য ইকুয়াল টু আমরা করব গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। কার্য ইকুয়াল টু আমরা এখানে করব গতিশক্তির পরিবর্তন। তাহলে দেখো প্রথমে গতিশক্তি কত ছিল, প্রথমে গতিশক্তি ছিল হাফ, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম কত, এম হচ্ছে 4 কেজি, এম হচ্ছে 4 কেজি, হাফ এম ভি স্কোয়ার মানে কত, ভি মানে হচ্ছে 10, হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে না আগেরটা নিব না, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আচ্ছা এইটাকে মাইনাস করব, বর্তমানে গতিশক্তি কত, হাফ, এম কত, এম হচ্ছে 4, পরে বেগটা কত হলো 10, 10 স্কোয়ার। বুঝতে পারলে, এটা এটা পূর্বের গতিশক্তি, এটা হচ্ছে পরের গতিশক্তি। তো পরের গতিশক্তির থেকে আগের গতিশক্তিকে মাইনাস করলে তবে তুমি পাবে যে গতিশক্তির পরিবর্তন, তাই না? তাহলে হাফ এম মানে কত, এখানে 4 4 4, আচ্ছা হাফ ইন্টু 4 কমন নিলে তাহলে 10 স্কোয়ার মানে কত 100, মাইনাস 5 স্কোয়ার মানে কত 25, 100 মাইনাস 25, হাফ ইন্টু 4 ইন্টু 100 মাইনাস 25 মানে কত হবে 75। আচ্ছা 2 দিয়ে 4কে কাটলে কত হবে 2, 75 দুগুণে কত হবে 150, 150 জুল কৃতকার্য হবে ভাই, 150 জুল কৃতকার্য হবে। আশা করি সবার কাছে বোঝা গেছে, 150 জুল কৃতকার্য হবে। তাহলে ফাইনাল সামারি কি দাঁড়াচ্ছে, কৃতকার্য বের করার কয়টা ফর্মুলা আমাদের কাজে লাগতে পারে, 4টা ফর্মুলা কাজে লাগতে পারে। এক হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফএস, ডাব্লিউ ইকুয়াল টু এফএস কস থিটা, আর ডাব্লিউ ইকুয়াল টু এফএস, ডাব্লিউ এফএস কস থিটা, আর কি বললাম ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, আর আরেকটা হতে পারে ডাব্লিউ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির
পরিবর্তন। তাহলে এই 4টা ফর্মুলার উপর বেস করে তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। এই 4টা ফর্মুলার উপর বেস করে কোশ্চেন আসে। তোমাদের রেলওয়ে গ্রুপ দিতে 25টা কোশ্চেন আসে ভাই, তার মধ্যে টার্গেট রাখো 22-23 মিনিমাম স্কোর করার। কোশ্চেন কিন্তু তোমরা পাবে, কনসেপ্ট কিন্তু তোমাদের কমন পড়বে। তো রেগুলার বেসিসে পড়াশোনা করো। তো 22-23 মিনিমাম হবে, অনেকে 25 আউট অফ 25 কিন্তু করতে পারবে, আমি এতটুকু বলছি। যারা সিরিয়াসলি পড়বে 25 আউট অফ 25 কিন্তু করে নিতে পারবে এখানে। পরের প্রশ্নে চলে যাই। করো এই প্রশ্নটা। এই প্রশ্নটা করো। আচ্ছা, বল দ্বারা সম্পন্ন কার্য যখন ধনাত্মক হয়। আচ্ছা, বল দ্বারা কৃতকার্য কখন ধনাত্মক হবে বলো? বল দ্বারা কৃতকার্য কখন ধনাত্মক হয়? বল দ্বারা কৃতকার্য কখন ধনাত্মক হয়? আচ্ছা, আগের পেজে মনে কোশ্চেন ছাড়া গেল, একবারে 22 চলে আসলো কেন? করলাম তো ওখানে কত নাম্বার কোশ্চেন? 15 নাম্বার কোশ্চেন মনে হয় করলাম। চলো দেখি, কোশ্চেন ছাড়া গেছে ওখানে। ওখানে কোশ্চেন ছাড়া গেছে অবশ্যই। হ্যাঁ, এই যে এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা। স্থির অবস্থা থেকে দেখো, স্থির অবস্থা থেকে 0.1 কিলোগ্রাম ভরের একটি বলকে উপর থেকে 2 মিটার নিচে ফেলা হলো মাধ্যাকর্ষণ বল দ্বারা কার্যগত। এখানে কোন ফর্মুলা কাজে লাগাবো কেউ আমাকে বলো তো? W ইকুয়াল টু কোন ফর্মুলা লাগাবো বলো? mgh। mgh, রাইট। কাজে লাগাও, mgh কে কাজে লাগাও আর বলো উত্তর কত হবে। mgh কে কাজে লাগাও আর উত্তর ক্যালকুলেট করো। mgh, m হচ্ছে তোমার 0.1, অভিকর্ষজ ত্বরণকে আমরা 10 নিয়ে নিচ্ছি, এইচ হচ্ছে 2 মিটার নাকি? তাহলে তো উত্তর আসবে না। আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, এটাকে 10 লাগানো যাবে না, এটা 9.8 নিতে লাগবে। 9.8, অ্যাকচুয়ালি আমরা জি এর মানটা 9.8-এ নেব, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তবে কোশ্চেনের মধ্যে জেনারেলি বলে দেওয়া যদি থাকে তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নেব। তবে অনেক সময় কোশ্চেনও বলে দেওয়া থাকে না, তখন কিন্তু অপশন দেখে তোমার বুঝতে লাগবে যে ওরা জি এর মান 9.8 নিয়েছে নাকি 10 নিয়েছে, ঠিক আছে? ওটা ডিপেন্ড করবে, যেমন এখানে ওরা 10 নাই নেই, 9.8 নিয়ে ক্যালকুলেশন করেছে। তা 9.8, তাহলে mg এইচ কত কত উপর থেকে ফেলে দিয়েছে বলো? 2 মিটার। তো ক্যালকুলেট করলে এখানে কত আসবে? 9 8 দুগুণ 16, 9 দুগুণ 18, একে 19। কত ঘর আগে পয়েন্ট? এখানে এক ঘর, এখানে এক ঘর, 2 ঘর আগে পয়েন্ট। তাহলে 1.96 1.96 জুল, 1.96 জুল। তো এটা হচ্ছে 1.96 জুল, এটাও কিন্তু 1.96 জুল। একটার সামনে প্লাস, একটার সামনে মাইনাস। এখন হচ্ছে প্লাস রেজাল্টটা নেব কি মাইনাস রেজাল্টটা নেব? দেখো ভাই, উপর থেকে বস্তুটা যখন নিচের দিকে পড়বে তখন মাধ্যাকর্ষণ শক্তি কোন দিকে কাজ করছে? উপর থেকে নিচের দিকে। সরণ কোন দিকে হচ্ছে? উপর থেকে নিচের দিকে। তাহলে সরণের অভিমুখ আর মাধ্যাকর্ষণ বলের অভিমুখ সেম কি না? সেম। তখন কার্যটা ধনাত্মক ধরা হয়। আর যদি এইরকমটা হতো নিচের থেকে উপরের দিকে, নিচের দিকে উপরের দিকে ছুড়ে দেওয়া হতো, তখন কি হতো? মাধ্যাকর্ষণ বল কাজ করছে নিচের দিকে, অর্থাৎ বস্তুটাকে নিচের দিকে টানার চেষ্টা করছে, কিন্তু বস্তুটা উঠতেছে উপর দিকে। তখন সরণ হচ্ছে উপর দিকে, কিন্তু মাধ্যাকর্ষণ বল কাজ করছে নিচের দিকে। তখন মাধ্যাকর্ষণ বলের অভিমুখ আর সরণের অভিমুখ পরস্পর বিপরীত, তখন কাজটা নেগেটিভ হয়, তখন কাজটা নেগেটিভ হয়। আর যদি প্রযুক্ত বলের অভিমুখ আর
সরণের অভিমুখ সেম হয় তখন পজিটিভ হয়। তাহলে এখানে পজিটিভ রেজাল্ট নেবো নাকি নেগেটিভ রেজাল্ট নেবো, তোমরা এবার বলো। বস্তুটাকে উপর থেকে নিচে পড়ছে নাকি নিচের থেকে উপরে গেছে? পজিটিভ রেজাল্ট নেবো নাকি নেগেটিভ রেজাল্ট নেবো? প্লাস 9.16 নাকি প্লাস 1.96 নাকি -1.96, কোন রেজাল্টটাকে নেব বলো? কেউ বলো আমাকে কোন রেজাল্টটাকে নেব? পজিটিভ নাকি নেগেটিভ, কোনটা উত্তর হবে? পজিটিভ। হ্যাঁ পজিটিভ, যেহেতু বলটা উপর থেকে নিচে পড়ছে, অর্থাৎ মাধ্যাকর্ষণ বলটা উপর থেকে নিচে কাজ করছে, আর সরণও উপর থেকে নিচে হচ্ছে, অর্থাৎ সরণের অভিমুখ আর মাধ্যাকর্ষণ বলের অভিমুখ সেম। সো পজিটিভ রেজাল্ট নেব, ঠিকই বলেছো, 1.96 হয়ে যাবে উত্তর প্লাস। পরে কোশ্চেনে চলে যাই। এটার উত্তর বলো, পড়ো, কোশ্চেনেই উত্তর, কোশ্চেনের মধ্যেই উত্তর। কি বলে দিয়েছে, কি ঘটে না যদি সরণ না ঘটে? ভাই সরণ না হলে কার্য কত হয়, একটু আগে আলোচনা করলাম, 0। 0। হ্যাঁ, সরণে যদি না হয় তাহলে কার্য কোথার থেকে হবে? সরণ যদি না হয় তাহলে 0 হয়ে যাবে, কৃতকার্য হয়ে যাবে 0। ঠিক বলেছ, সরণ না হলে কৃতকার্য হয়ে যাবে 0। তারপরে এটা বলো, 18 নম্বর। একটি ছেলে 2 মিটার উচ্চতায় 120 নিউটন ওজনের একটি বাক্স তুলছে, ছেলেটির দ্বারা কৃতকার্য কত? ছেলেটির দ্বারা কৃতকার্য কত বলো? এখানে কোন ফর্মুলা কাজে লাগাবো? এখানে কোন ফর্মুলা কাজে লাগাবো বলো? mgh 240 জুল। ডাব্লিউ ইকুয়াল টু mgh। এম হচ্ছে তোমার 120। 120 তো না, mgটা হচ্ছে 120। হ্যাঁ, mgটা হচ্ছে 120, কারণ 120 কেজি বলে নাই, কিন্তু 120 নিউটন লেখা আছে না? ওহো, ডাব্লিউ সেটাই তো। না, এখানে এটা দিয়ে এটা কাজে লাগাও, ডাব্লিউ ইকুয়াল টু এফএস কাজে লাগাও, ডাব্লিউ ইকুয়াল টু এফএস ফর্মুলা কাজে লাগাও। এফ হচ্ছে 120 আর এস হয়ে যাচ্ছে 2 মিটার, তাহলে কত হয়ে যাচ্ছে গুণ করলে? ডাব্লিউ ইকুয়াল টু এফএস, ডাব্লিউ ইকুয়াল টু এফএস, তাহলে এফ কত বলো? 120, 240। 240, 240 কত হয়ে যাচ্ছে? 240 জুল। হ্যাঁ, 240 জুল হবে উত্তর। আচ্ছা, কেউ যদি না বুঝতে পারো, যারা ক্লাসের মধ্যে আছো, তাদের কিন্তু ক্লাসে থাকার একটাই উদ্দেশ্য, মানে লাইভ ক্লাস হচ্ছে, মানে ব্যাপারটা এরকমই। যদি না বোঝো তাহলে অবশ্যই বলবে, ঠিক আছে? মানে এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার তো? এমন কেউ আছো যার ক্লিয়ার হলো না কোশ্চেন নাকি? আচ্ছা দেখি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19 নাম্বার কোশ্চেনটার উত্তর বলো। এটা বল হবে। কার্য করার সামর্থ্যকে, এই বল কেন হবে, ঠিকঠাক করে পড়ো। কার্য করার সামর্থ্যকে কি বলা হয়? ক্ষমতা। কার্য করার সামর্থ্যকে ক্ষমতা বলে। হ্যাঁ, ক্ষমতা বলে কার্য করার সামর্থ্যকে? না 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 না, একটা আমি তোমাদের পড়িয়েছিলাম, কার্য করার হার, মানে একক সময়ে কি পরিমাণ কার্য করবে, কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। মানে 1 ঘন্টায় বা 1 মিনিটে বা 1 সেকেন্ডে কি পরিমাণ কাজ করবে, সেটা হচ্ছে ক্ষমতা। আর আরেকটা তোমাদের পড়েছিলাম কার্য করার সামর্থ্য, কার্য করার সামর্থ্য, আরেকটা তোমাদের পড়েছিলাম কার্য করার সামর্থ্য। এই কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি, কার্য করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি।
তাহলে সামর্থ্য হলে উত্তর হয়ে যাবে শক্তি, আর যদি হার বলে তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু ক্ষমতা। হ্যাঁ, কার্যকর আর হার বললে উত্তর হয়ে যাবে ক্ষমতা, আর কার্যকর আর সামর্থ্য হলে উত্তর হয়ে যাবে শক্তি। বুঝেছো? তো এখানে কি বলেছে কোশ্চেনের মধ্যে, হার নাকি সামর্থ্য? হার নাকি সামর্থ্য? কোশ্চেনে বলেছে সামর্থ্য, তার জন্য উত্তর হয়ে যাবে কি, তার জন্য উত্তর হয়ে যাবে কিন্তু শক্তি। এটা হবে উত্তর। প্রশ্ন মানে বুঝে উত্তর করবে। পরের প্রশ্নটা বলো। যদি কার্যের মান ধনাত্মক হয় তাহলে বস্তুর গতিশক্তি কি হবে? যদি কার্যের মান ধনাত্মক হয় তাহলে বস্তুর গতিশক্তি কি হবে? দেখো, কাজের মান যদি ধনাত্মক হয় তাহলে বস্তুর গতিশক্তি বেড়ে যাবে। বস্তুর গতিশক্তি বেড়ে যাবে। দেখো, আমি বললাম না, একটু আগে বললাম না যে বেগ বেশি হলে গতিশক্তি বেশি হবে। গতিশক্তি যদি বেশি হয় তাহলে কার্য বেশি হবে। ভাই, কার্যের পরিমাণটা বেড়ে যাওয়ার মানেই তো হচ্ছে ধনাত্মক কার্য, না? তাহলে ধনাত্মক কার্য মানে কাজের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কাজের পরিমাণ কখন বৃদ্ধি পাবে? যদি গতিশক্তি বৃদ্ধি পায়, তাই না? তো উল্টা দিক থেকে বিষয়টাকে ভাবো, কাজের পরিমাণ বেড়ে গেছে তার মানে গতিশক্তি কি বেড়ে গেছে। তাই বলেছে যদি কাজের পরিমাণ ধনাত্মক মানে বেড়ে যায় তাহলে বস্তুর গতিশক্তি কি হবে? বেড়ে যাবে। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 21। নিচের কোনটিতে কার্য করা হয় না? হ্যাঁ, কার্য কোনটিতে হয় না? হ্যাঁ, কপিল তার কাঁধে 10 কেজি ওজন নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে দাঁড়িয়ে আছে, তার মানে সে তো প্লেস চেঞ্জ করছে না, না? প্লেস চেঞ্জ যদি না করে, নো প্লেস চেঞ্জ, কোনো প্লেস চেঞ্জ হচ্ছে না। যদি ভাই প্লেস চেঞ্জ না করে সেক্ষেত্রে তো আর তার কার্য হচ্ছে না, না? প্লেস চেঞ্জ না হলে কার্য হবে না, সেক্ষেত্রে কি হয়ে যায়? কার্য 0 হয়ে যাবে। ঠিক, 21 নম্বর হয়ে গেল। আর কোশ্চেন এখানে দেখি 21। হ্যাঁ, এবার যাবে 22-এ। একবারে তখনই স্কিপ করে চলে গেছিল 22-এ। ভাই এবার বলো 22 নম্বর প্রশ্নটা। বল দ্বারা সম্পূর্ণ কার্য যখন ধনাত্মক হয়, ভাই ধনাত্মক আর ঋণাত্মক কার্য একটু আগে আমি বললাম, কি বললাম আরেকবার আমি মনে করে দিচ্ছি। ধরো বলের অভিমুখ, বলের অভিমুখ, এটা আমি বললাম বল। আচ্ছা, বলের অভিমুখ আর সরণের অভিমুখ, সরণ, দুটা যদি সেম হয়, বলের অভিমুখ আর সরণের অভিমুখ যদি সেম হয়, সেম কি সেম? অভিমুখ। বলের অভিমুখ আর সরণের অভিমুখ যদি সেম হয় তাহলে সেই কার্যটাকে বলা হবে ধনাত্মক কার্য। তাহলে সেটাকে বলা হবে ধনাত্মক কার্য, বলা হবে ধনাত্মক কার্য। আর যদি উল্টা কেসটা হয়, বলের অভিমুখ একদিকে, সরণের অভিমুখ আরেকদিকে, বলের অভিমুখ একদিকে, সরণের অভিমুখ আরেকদিকে, আর বল আর সরণের অভিমুখ যদি ডিফারেন্ট হয়, অভিমুখ ডিফারেন্ট বলতে কি বিপরীত, অ্যাকচুয়ালি অপোজিট যদি হয় তখন সেই কার্যটাকে বলা হয় ঋণাত্মক কার্য, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ক, ঋণাত্মক কার্য। তো দেখো ভাই কি বলে দিয়েছে, বল দ্বারা সম্পূর্ণ কার্য যখন ধনাত্মক হয়, ধনাত্মক মানে তাহলে এবার দেখো, বলো এবার অপশন দেখো এবং বলো। অপশন বি। অপশন বি কেমন করে হবে? আমি কি বললাম? ধনাত্মক কার্য কখন হয়? সরণের অভিমুখ আর বলের অভিমুখ যদি সেম হয়, সরণ যেদিকে ঘটবে বলের অভিমুখও যদি সেদিকে হয় তাহলে সেটাকে ধনাত্মক কার্য বলে। তাহলে বি কেমন করে আসবে? আমি লম্বর কোনো গল্পই এখানে বলি নেই। যাই হোক, এখানে অপশন এ হবে। বুঝতে পেরেছো এটা বি কেন হবে না সেটা বুঝতে পারলে তুমি? যে বললে অপশন, হ্যাঁ, হ্যাঁ, স্বর্ণের অভিমুখ আর বলের অভিমুখ সেম হলে তখন সেই কার্যটাকে ধনাত্মক কার্য বলে। অপশন নাম্বার ই হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন 23। নিম্নলিখিত কোনটি কার্য হয়েছে বলা যেতে পারে? বলো, কাজে লাগাও। কোনটি কার্য হচ্ছে বলা যেতে পারে? দেখো, ডি নাম্বার যদি বলি, খুশি ঘরের দেওয়ালে ধাক্কা দিচ্ছে, ভালো কথা।
আচ্ছা, সে ঘরের দেওয়ালে ধাক্কা দিলে তো দেওয়ালটাকে সে সরাতে পারছে না, অর্থাৎ দেওয়ালটার কি সরণ হচ্ছে? হচ্ছে না। তাহলে বল প্রয়োগ করলেও সরণ তো হচ্ছে না, না? অর্থাৎ সে এটা করতে ব্যর্থ হচ্ছে। এটা করতে ব্যর্থ হচ্ছে মানে দেওয়ালটাকে সরাতে ব্যর্থ হচ্ছে। তো ওয়ালের তো সরণ হচ্ছে না, আর সরণ না হলে সেখানে কার্য কি হয়ে যাবে? কার্য হয়ে যাবে শূন্য। সেখানে কার্য হবে শূন্য। তাহলে এখানে কোনো কার্য হলো না। ঠিক? শ্রুতি চেয়ারে বসে আছে। ভাই চেয়ারে যখন বসে থাকবে তখন চেয়ারের তো সরণ ঘটছে না, না? চেয়ারের সরণটা কি হয়ে যাচ্ছে? এক জায়গাতে আছে চেয়ার, সরণ হয়ে যাচ্ছে কত? চেয়ারের সরণ হচ্ছে না। সরণ হচ্ছে না মানে কি কার্য? কার্য হবে না। সিম্পল হিসাব। আচ্ছা, পরে দেখো, হর্ষ বই পড়ছে। তাহলে এটা কি কোনো কার্য হবে? ফিজিক্স কি বলে? এক্ষেত্রে কোনো সরণ হচ্ছে? কোনো সরণ হচ্ছে না। বই পড়ছে মানে এক জায়গার মধ্যে দাঁড়িয়ে থেকে হয়তো বসে থেকে বই পড়ছে, সরণ হচ্ছে না, মানে কার্য এখানে কি? কার্য হচ্ছে জিরো, মানে এখানে কোনো কার্য হচ্ছে না। পিঙ্কি মাথায় বই নিয়ে তির্যক রাস্তা দিয়ে হাঁটছে। এই যে রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তা দিয়ে হাঁটছে মানে কি? জায়গা চেঞ্জ হচ্ছে, প্লেস চেঞ্জ হচ্ছে, অবস্থান পরিবর্তন হচ্ছে। আর অবস্থান পরিবর্তন হচ্ছে মানে কি হচ্ছে? সরণ হচ্ছে। আর সরণ যদি হয় তাহলে আমরা কি বলবো? কার্য হচ্ছে। তার জন্য এখানে রাইট অপশন কোনটা হয়ে যাবে? এখানে রাইট অপশন হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা কেন অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন হ্যাঁ, দেখো। হ্যাঁ, পরের প্রশ্ন দেখো এবং বলো। কোশ্চেন নাম্বার 24, অপশন এ। অপশন এ। নিচের কোনটিতে কার্য হয় না? একটি কূপ থেকে জল তোলা হচ্ছে, রে গাধা তার পিঠে করে মাল নিয়ে যাচ্ছে, সুমন পুলে সাঁতার কাটছে, একটি ইঞ্জিন একটি ট্রেন টানছে। আচ্ছা, একটি কূপ থেকে জল তোলা হচ্ছে, এইটাতে কোনো কি হবে না? এটাতে কোনো কার্য হবে না। এটাতে কোনো কার্য হবে না। একটি কূপ থেকে জল তোলার ক্ষেত্রে কোনো কার্য হবে না। নাকি একটি গাধা তার পিঠে করে মাল নিয়ে যাচ্ছে, কোনটার হবে না বলো? কোনটা হবে না? গাধাটা তো সরণ হচ্ছে। হ্যাঁ, গাধাটার গাধা সরণ হচ্ছে এটা। স্মরণ হচ্ছে, কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্য সেন্সে ভাবতে লাগবে, একটু অন্য সেন্সে ভাবতে। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম না, যদি কৃতকার্য না, যদি বল বল আর স্মরণ, বল আর স্মরণ এদের মধ্যবর্তী কোণটা যদি, এদের বল আর স্মরণ এদের মধ্যবর্তী কোণটা যদি 90 ডিগ্রি হয়, এদের মধ্যবর্তী কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে কোনো কার্য হয় না। যেমন সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, সেক্ষেত্রে কি কোনো পৃথিবী কোনো কার্য করছে? কারণ স্মরণের অভিমুখ এদিকে, মাধ্যাকর্ষণ বল কাজ করছে এদিকে, তাদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে কোনো কার্য হয় না, তাই কি না? ওই সেন্স থেকে ভাবো তো, ওই সেন্স থেকে ভাবো তো, ওই সেন্স থেকে ভাবো। গাধা যখন সেটা মাল বহন করে নিয়ে যাচ্ছে, তখন সে সমান্তরাল রাস্তা বরাবর যাচ্ছে কি না? সমান্তরাল রাস্তা বরাবর যাচ্ছে, তাই তো? যেমন হাতে সুটকেস নিয়ে সমতল পথ বরাবর কোনো একজন ব্যক্তি যদি হেঁটে যায়, সেক্ষেত্রে সেই ব্যক্তি দ্বারা কার্য জিরো হয়, ফিজিক্স তাই বলে, তাই কি না? ওই অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে ভাবো, তাহলে সঠিক উত্তরটাকে খুঁজে পাবে তাড়াতাড়ি। ওই অ্যাঙ্গেল থেকে ভাবো বিষয়টাকে, তাহলে সঠিক উত্তরটা খুঁজে পাবে। তো দেখো ভাই, যখন গাধা মাঠে যে পিঠের মধ্যে মাল নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তখন সরণটা হচ্ছে এইদিকে। আর বল কোন দিকে কাজ করছে? অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তখন অভিকর্ষ বল দ্বারা কোনো কার্য হচ্ছে না, অর্থাৎ এই কার্যটা হচ্ছে জিরো। অ্যাকচুয়ালি ওরা কি বলতো, তার মানে যে গাধা কার্য করছে না সেটা নয়, বা কার্য হচ্ছে না সেটাও নয়, কার্য কিন্তু হচ্ছে। যদি আমরা গাধার রেসপেক্টে ভাবি তাহলে কার্য হচ্ছে, বাট আমরা এখানে কোন বলের রেসপেক্টে ভাববো? আমরা এখানে ভাববো হচ্ছে অভিকর্ষ বলের রেসপেক্টে। অভিকর্ষ বল উপর থেকে নিচে কাজ করছে, কিন্তু ওই মালের সরণ ঘটছে কি 90 ডিগ্রি বরাবর এদিকে। তো এখানে কোনটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর বল আর সরণের মধ্যবর্তী কোনটা 90 ডিগ্রি হলে কোনো কার্য হয় না। অর্থাৎ এখানে দেখো ওরা কোন কার্যটাকে জানতে চেয়েছে, এখানে অভিকর্ষ বল দ্বারা কোনো কার্য হচ্ছে না সেই বিষয়টা কিন্তু বলেছে।
তো এখানে অভিকর্ষ বল বলে দিলে স্টুডেন্টরা ইজিলি বুঝে যাবে, তার জন্য এটাকে হাইড রেখে দিয়েছে, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। ব্যাপারটা কি আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ দাদা। হ্যাঁ, এটা কিন্তু ভালো কোশ্চেনটা, কিন্তু টেম্পার ছিল কোশ্চেনটা, দেখেছো 2018-র কোশ্চেন, বাট লেভেল আছে কোশ্চেনের। চলো পরে কোশ্চেন, এটা বলো কোশ্চেন নাম্বার 25। কার্যের দক্ষতা হিসাবে পরিচিত, কার্যের দক্ষতা হিসাবে পরিচিত বলো। কার্যের দক্ষতা, কাজ তুমি কি কি থাকলে তুমি কাজ করতে পারবে? তুমি কাজ যে কোনো কাজই করতে চাও, তোমার কি প্রয়োজন? শক্তি। শক্তি। একদম শক্তি প্রয়োজন। তাহলে কাজের দক্ষতা হিসেবে পরিচিত হচ্ছে শক্তি, এনার্জি। এনার্জি হয়ে যাবে এখানকার রাইট আনসার। পরের এই প্রশ্নটা দেখো, এটা একদম পারবে, এখনই আলোচনা হলো এটা। কার্য শূন্য হবে যদি বল আর স্মরণের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কার্য 0 হবে যদি বল আর স্মরণের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে কার্য 0 হবে। পরের প্রশ্ন বলো, এটা মুখে মুখে উত্তর বলো, এটা মুখে মুখে উত্তর বলো সবাই। 20 নিউটন বল মানে এফ দেওয়া আছে, এস দেওয়া আছে, এফ দেওয়া আছে, এস দেওয়া আছে, কার্য জানতে চেয়েছে, বলো কোনটা হবে উত্তর? অপশন ডি। অপশন ডি, হ্যাঁ, উত্তর তো সব জায়গায় 80 আছে, এটা ক্যালকুলেশনের তো কোনো ব্যাপার নাই, সব জায়গায় উত্তর তো 80 আছে, তাই না? তবে তবে কার্যের একক কি? কার্যের একক হচ্ছে জুল, কার্যের একক হচ্ছে জুল, তার জন্য জুল হবে, এটা উত্তর হবে। আর নিউটন তো হচ্ছে বলের একক, নিউটন হচ্ছে বলের একক, পাস্কাল হচ্ছে তোমার চাপের একক, চাপের একক, আর ওয়াট হচ্ছে তোমার ওয়াট, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, এটা হচ্ছে ক্ষমতার একক। তো যাই হোক, কাজের কথা বলেছে তার জন্য জুল হবে উত্তর, ডি নাম্বার হবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলো 28 নাম্বার। একজন কর্মী 15 কেজি ভরের বস্তু নিয়ে ভূপৃষ্ঠ থেকে বস্তুটিকে 1 মিটার উঁচুতে রাখে, তাহলে কর্মী দ্বারা কৃতকার্য কত? এই যে এখানে যেন বলে দিয়েছে জি এর মানটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর মানটা বলে দিয়েছে। কোন ফর্মুলা কাজে লাগাবো বলো? ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ ফর্মুলা কাজে লাগাবো। এম কত হচ্ছে 15, জি কত এখানে? এম হচ্ছে এটা বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের মানটা 10, এইচ কতখানি উঁচুতে রেখেছে? 1 মিটার উঁচুতে রেখেছে, তাহলে গুণ করলে কত হয়? 150 জুল, 150 জুল হয়ে যাবে এখানকার উত্তর। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, 150 জুল এটার উত্তর হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 29 বলো। কার্য হবে সেখানে যেখানে ড্যাশ আছে, কার্য হবে সেখানে যেখানে, শক্তি। যেখানে ড্যাশ আছে, কি আছে? যেখানে, যেখানে কি আছে বলো? কার্য হবে ড্যাশ যেখানে কি? দাদা শক্তি। শক্তি। অপশন বি আচ্ছা, কার্য হবে না? ডাব্লিউ ইকুয়াল টু কি এফ ইন্টু এস না? কাকে খুঁজে পাচ্ছ দেখো তো? বল। ও বল হবে, বল বল। হবে। বল হবে। বল হবে, বল হবে। আচ্ছা, পরেরটা বলো, 30 নাম্বার কোশ্চেনটা বলো। যদি স্মরণ প্রয়োগকৃত বলের অভিমুখে হয় তাহলে কার্য, এবার তোমাদের বলতে লাগবে, ঋণাত্মক। ভালো করে প্রশ্ন তো পড়ো। ধনাত্মক। স্মরণ প্রয়োগকৃত বলের অভিমুখে, স্মরণ প্রয়োগকৃত বলের অভিমুখে মানে, মানেটা কি? বল যেদিকে যাচ্ছে স্মরণ তো সেই দিকেই হচ্ছে, তাহলে তো ধনাত্মক না? একটু আগে আমি ডিটেলে বললাম।
আর বল যেদিকে সরণ যদি তার বিপরীত দিকে হয় তখন ঋণাত্মক। তো এখানে কোশ্চেনে কি বলেছে, যদি সরণ প্রয়োগকৃত বলের অভিমুখে মানে বল যেদিকে সরণও সেদিকে, তার জন্য ধনাত্মক হবে, এটা ধনাত্মক হবে, রাইট অ্যান্সার ধনাত্মক হয়ে যাবে, এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমাদের করতে লাগবে। চলো এই প্রশ্নটার উত্তর করো। 31 নম্বর কোশ্চেন। 31 নম্বর প্রশ্নটার উত্তর বলো সবাই। কোশ্চেন নাম্বার 31। নাম্বার কোশ্চেনটার উত্তর বলো। বলতে পারবে? দাদা অপশন বি, বস্তুর ভর। কোনটির উপর কার্য নির্ভর করে না? বস্তুর ভর বলছো, তার উপর কার্য নির্ভর করে না? কোনটির উপর বস্তুর, কোনটা হবে উত্তর? অ্যাকচুয়ালি এই অপশনগুলো ধরো ঠিক না, বলের উপর তো ডিপেন্ড করে, কারণ W=Fs। সবগুলোই সরণের উপরও ডিপেন্ড করে, কারণ এস লাগবে। বল আর সরণের মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করে, W=Fs cos θ। কার্য মানে W=mgh পড়লে তাতে এম এর উপরও ডিপেন্ড করে। তবে সেইবার প্রশ্নটার উত্তরে কিন্তু ওরা এইটা নিয়েছে, এটা কিন্তু উত্তরে নিয়েছে, কিন্তু বস্তুর ভরের উপরও কিন্তু কার্য ডিপেন্ড করে, ঠিক আছে? কারণ W=mgh আমরা কার্য বের করি, তাই না? তো তার উপরও ডিপেন্ড করে, কিন্তু সেবার উত্তরটা কিন্তু বস্তুর ভরে নিয়েছে ভাই। তো জানি না এটার এবার কি উত্তর নেবে। তো যদি এইরকমটা অপশন তোমরা দেখো পরীক্ষায় যে বস্তুর ভর আছে, বাকি অপশনগুলোও রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু বস্তুর ভরকেই দেবে। তবে বস্তুর ভর সেটাও কিন্তু তার উপরও কিন্তু কার্য ডিপেন্ড করে, ঠিক আছে? তো এটা কনফিউশন আছে, তো বস্তুর ভর দেবে, এটা বিষয়ে আর কিছু বলা যাবে না। পরের প্রশ্ন দেখো, এখানে ওই টাইপেরই কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন, বলো সেম টাইপের কোশ্চেন। সরণের উপর তো ডিপেন্ড করে, বলের উপর ডিপেন্ড করে, বল আর সরণের মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করে, বস্তুর প্রাথমিক বেগের উপর ডিপেন্ড করে না। মানে মোট কথা কি বলতো, যদি এই টাইপের কোশ্চেন আসে যে কার্য কার উপর ডিপেন্ড করে না, তাহলে তোমরা কি করবে বলো তো? ইলিমিনেট করবে। কি ইলিমিনেট করবে? সরণ যদি দেখো তাহলে সেই অপশনটা ইলিমিনেট হয়ে গেল, বল যদি দেখো সেই অপশনটা ইলিমিনেট হয়ে গেল, আর সরণ আর বলের মধ্যবর্তী কোণ যদি দেখো তাহলে সেটাই ইলিমিনেট হয়ে গেল। এই তিনটা অপশন বাদ দিয়ে যে অপশনটাই থাকবে সেটাকেই তোমরা সঠিক অপশন হিসাবে করে আসবে, বুঝতে পারছো? সেটাকেই সঠিক অপশন হিসেবে করে আসবে, প্রতিবার সেই হিসাবে উত্তরটা কিন্তু নিয়েছে। তো দেখো পরে 33 কোশ্চেনের উত্তর বলো। কোশ্চেন নাম্বার 33। 33 কোশ্চেনটার উত্তর বলো। তো 120 জুল, 120 জুল। 120 জুল, তাই না? 120 জুল। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে 10 কেজি ভরের একটি বস্তু, এটা 1.2, হ্যাঁ এটা 1.2, হ্যাঁ তাহলে তার দা কি ধরছে, W=mgh, ঠিক mgh ফর্মুলা কাজে লাগাও, ফটাফট অঙ্ক করো। এম হচ্ছে 10, জি কোশ্চেনে বলে দিয়েছে 10, এইচ হচ্ছে 1.2, 120 জুল হবে এটার উত্তর।
120 জুল হবে। 34 নাম্বার কোশ্চেন। কার্য হলো অপশন ডাব্লিউ এ বল ইনটু সরণ। বল ইন্টু সরণ, হ্যাঁ, ডাব্লিউ ইকুয়াল টু এফএস। ডাব্লিউ ইকুয়াল টু এফএস। পরেরটা বলো 35। 35 8 মিটার। হ্যাঁ 8 মিটার হবে, কারণ ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। তা ডাব্লিউ বলে দিয়েছে কত? ডাব্লিউ বলে দিয়েছে হচ্ছে 56। বল বলে দিয়েছে হচ্ছে 7। তাহলে এস এর মানটা অবশ্যই কত হতে হবে? 8। 7 8 56, 8 মিটার হবে উত্তর। 8 মিটার হবে এটার উত্তর। 36। 36 বলো। 10 নিউটন বল একটি বস্তুর উপর কাজ করার ফলে বস্তুটির সরণ প্রকৃত বলের 5 মিটার হয়। কৃতকার্য কত বলো ভাই? এটা তো সহজ অঙ্ক, বলো কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ বলে দিল 10, এস বলে দিল 5, তাহলে 50 জুল। 50 জুল। 50 জুল হবে, 50 জুল। এটার উত্তর হয়ে যাবে হচ্ছে 50 জুল। 50 জুল হবে এটার উত্তর। 37। যদি বল শূন্য হয় তাহলে কার্যের পরিমাণ কি হবে? বল শূন্য, তাহলে কার্য কত হয়ে যাবে? 0 জিরো। 0। কারণ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে বল 0, তাহলে 0 ইন্টু সরণ যাই হোক, আলটিমেটলি রেজাল্ট 0ই আসবে। পরের প্রশ্নটার উত্তর দাও। 25 নিউটন বল, বস্তুটির সরণ হলো 5 মিটার, কৃতকার্য কত? 125 জুল। 125 জুল। 125 জুল, হ্যাঁ 5 25 125। 125 জুল হবে এটার উত্তর। কার্যটাকে কমপ্লিট করে দিই, কার্যের অনেক প্রশ্ন আছে আর কি, কিন্তু সব ওই একই ধরনের প্রশ্ন, কারণ ফটাফট হয়ে যাবে। বলো, যদি একজন মানুষ দেওয়ালে ধাক্কা দেওয়া সত্ত্বেও কোনো সরণ না হয়, তবে কৃতকার্য কি হবে? কোনো কার্য হবে না, তাই না? সরণই তো হলো না, কার্য কোথার থেকে হবে? কোনো কার্য হবে না। 40 নম্বর প্রশ্নটার উত্তর দাও। একই ধরনের প্রশ্ন, এখানেও ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। 48 জুল। হ্যাঁ একই ধরনের প্রশ্ন। তাহলে 12 নিউটন বল, 4 4 12 48, তাহলে 48 জুল। 41 নাম্বার, 41 নম্বর প্রশ্ন। কার্য হয়েছে বলতে গেলে দুটি শর্ত পূরণ করতে হবে, তার মধ্যে একটি হলো বল প্রয়োজন হয় না। আর ভাই বল না থাকলে তো কার্য হবেই না। বস্তুর সরণ ঘটা আবশ্যক, একদম। সরণ যদি না হয় তাহলে কার্য হবেই না, তাই না? শক্তি শোষণ বা নির্গমন হওয়া উচিত নয়। এগুলো কি অপশন? ভুলভাল অপশন। বস্তুর অবস্থার কোনো পরিবর্তন করা উচিত নয়। ভালো দিয়েছে, দেখো তো একটা অপশন। অপশন বি, সরণ ঘটা আবশ্যক। তাহলে অপশন বি। অপশন বি ঠিক। তারপর 42 বলো, এখন আগাবে, ফটাফট আগাবে। এটা কার্য হবে। বল আর সরণ এই দুটার গুণফল, অর্থাৎ এফ আর এস গুণ করলে আমরা ডাব্লু পাবো। কৃতকার্য হলো বল ইন্টু সরণ, বল আর সরণের গুণফলটা হচ্ছে কার্য। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, কার্য হলো কার গুণফল? কার্য হচ্ছে বল আর বল ও সরণ। সরণের গুণফল। 44 নাম্বার বলো। 44 নম্বর, যদি একটি বস্তুর উপর একটি স্থির বল প্রয়োগ করার ফলে বস্তুটির সরণ বলের দিকে হয়, বস্তুটির সরণ বলের দিকে হয়, তাহলে বল ও সরণের গুণফলকে কি বলা হবে? কার্য বলা হবে।
তাই না? বল আর স্মরণের গুণফল মানে তো কার্য, এটা তো আর বোঝানোর ব্যাপার নাই। পরেরটা বলো ভাই, 45 নাম্বার। 45, একটি বস্তুর উপর কার্য হয়েছে বলা হয় শুধুমাত্র যখন, কখন বলা হবে? কখন বলা হবে ভালো করে দেখো তো, কখন বলা হবে? কি ঘটলে, কি ঘটলে? স্মরণ যদি ঘটে, স্মরণ। স্মরণ যদি ঘটে। আচ্ছা পরে দেখো 46, বল আর স্মরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কৃতকার্য কত হবে? বল আর, শূন্য। হ্যাঁ শূন্য একদম। পরে 47 নম্বর প্রশ্ন, একটি বস্তুর কাজ করার ক্ষমতা একটি বস্তুর মধ্যে থাকা কিসের উপর নির্ভর করে? কোনো বস্তুর কাজ করার ক্ষমতা তার কিসের উপর নির্ভর করবে? কোনো বস্তুর কাজ করার ক্ষমতা কিসের উপর নির্ভর করে বলো? বস্তুর ভর আর আয়তনের উপর না, একটি নির্দিষ্ট গতির উপর না, বস্তুর মান আর অভিমুখের উপর না, বস্তুর অবস্থা ও শর্তাবলীর উপর। বস্তুর অবস্থা আর শর্তাবলীর উপর ডিপেন্ড করছে যে ওই বস্তুর কাজ করার ক্ষমতা ডিপেন্ড করছে, বস্তুর অবস্থার উপর ডিপেন্ড করবে সেই বস্তুটা কি পরিমাণ কাজ করতে পারবে, আর তার উপরে কতগুলা কন্ডিশন আছে সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। এটা একটা ইউনিট টাইপের কোশ্চেন ছিল এর আগে। আচ্ছা তারপরে কোশ্চেন নাম্বার, ফটাফট করি এগুলা, ফটাফট বলবা হ্যাঁ, এগুলা ফাস্ট ফাস্ট আগাবো, কেন কি অনেক একই ধরনের প্রশ্ন করালাম আর নতুন করে বলার কিছুই নাই, খালি প্র্যাকটিস, এটা হচ্ছে এখন প্র্যাকটিস হচ্ছে। বলো এটা ফটাফট বলো ভাই, ফটাফট বলো কত উত্তর হবে, কত উত্তর হবে ফটাফট বলো। এম হচ্ছে 10, 110 জুল, 110 জুল। 110 জুল, জি হচ্ছে 10, এইচ হচ্ছে 1.1, তাহলে 110 জুল, ঠিক 110 জুল। এগুলা কিছুই নাই এই কোশ্চেনের মধ্যে, এগুলাই স্টুডেন্টরা পারে না, পরীক্ষার হলে করে আসতে পারে না, কিছুই নাই কিন্তু কোশ্চেনের মধ্যে। দেখো 49, একটি গাড়ি বাতাসের বিপরীত দিকে চলছে, গাড়িতে বাতাস দ্বারা কি ধরনের কার্য হচ্ছে বলো? তাহলে বাতাস ঋণাত্মক। ঋণাত্মক, একদম ঠিক, একদম ঠিক বলেছো, ঋণাত্মক। কারণ গাড়ির সরণ হচ্ছে আলাদা দিকে, বাতাস কাজ করছে আলাদা দিকে, একটা আরেকটা বিপরীত দিকে না, তো ঠিক এটা ঋণাত্মক সরণ হচ্ছে, না ঋণাত্মক কার্য হচ্ছে। পরেরটা দেখো, বলো একটি মেয়ের যার ওজন হচ্ছে 200 নিউটন, সে একটি 2 মিটার উচ্চতা বিশিষ্ট গাছের উপর উঠলো, গাছে ওঠায় মেয়েটির দ্বারা কার্য কত হবে? 400 জুল। 400 জুল, 400 জুল হবে উত্তর। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এই ফর্মুলা কাজে লাগালে উত্তর হয়ে গেল এটারও, তাই না? পরেরটা বলো ফটাফট, কিচ্ছু নাই। 500 নিউটন এর স্থির বল প্রয়োগ করে এত কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে কার্য, হ্যাঁ বলো দেখি এটা, এটা বলো, এটা একটু ভালো কোশ্চেন দিয়েছে, বলো এটা কত হবে? 7500 জুল। 7,000, 7500। 7,500, 7,500 বললা তোমরা, চলো দেখি করি। আচ্ছা শোনো, একটা জিনিস খেয়াল রাখবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, হ্যাঁ এখানে কার্যের এককটা যদি এসআইতে বলি তাহলে কার্যের একক হবে জুল, কার্যের একক হবে জুল, এফ মানে বল, বলের একক হবে নিউটন, আর এস, এস মানে সরণ, সরণের একক হবে মিটার। তো দেখো তো সরণের এককটা কি দেওয়া আছে এখানে, কিলোমিটার না, কিলোমিটার আছে কিনা ভাই? এটা কিলোমিটার আছে, হ্যাঁ, হ্যাঁ ওটাকে লক্ষ্য করতে লাগবে তো। তাহলে 500, তাহলে এটা 15, 15 ইন্টু 1000 করে দিতে লাগবে না, কারণ মিটারে আনতে লাগবে তো, বা এটা কিলোমিটারে আছে এটাকে মিটারে কনভার্ট করতে লাগবে তো, কারণ এখানে সরণটা মিটারে রাখতে লাগবে। তাহলে কত হবে? 5 25-এ 5 15 75, কটা শূন্য? দুটা শূন্য, এখানে তিনটা শূন্য,
1 2 3 4 5 5টা শূন্য, তার মানে 75 লাখ। কোথায় আছে, কোন অপশনটা আছে 75 লাখ? 1 2 3 4 5 কোক, দশক, শতক, হাজার, ऑप्शन অযুত। सी। অপশন সি। এটা কিন্তু ভুল করো না, এই ভুলটা কিন্তু করো না, হ্যাঁ। তাড়াহুড়ার মধ্যে দাদা তো বলে দিয়েছে এফ আর এস গুণ করলে ঝামেলা শেষ, কিন্তু একটু ইউনিট গুলাকে লক্ষ্য করো, নাহলে কিন্তু জেনেও ভুল করে আসবে। এটা ভালো ছিল কোশ্চেনটা। হ্যাঁ, পরেরটা দেখো, পরেরটা বলো, পরেরটা বলো, পরেরটা বলো। 52 নাম্বার কোশ্চেন। 10 নিউটন 10 নিউটনের একটি বল প্রয়োগের ফলে 5 কেজি ভরের একটি বস্তুর বলের দিকে সরণ 2 মিটার হলো। বস্তু দ্বারা কৃতকার্য কত? এটা আরামসে পারবে, পারবে না? বস্তু দ্বারা কৃতকার্য কত হলো? কিছুই না, এটা থাক না, 5 কেজি নিয়ে তো ঝামেলার কোনো কিছু নাই। তোমার এফ জানা আছে কি না? এফ জানা আছে, এস জানা কি আছে কি না? এস জানা আছে, ঝামেলা শেষ, গুণ করো। এফ এস 20, 20 হবে জুল, 20 জুল, আনসার শেষ। এটা দিয়েছে তোমাকে, এই রেজাল্টটা দিয়েছে যাতে তুমি একটু ঘাবড়ে যাও। এটার কোনো ফাংশনই নাই এখানে, বুঝতে পারছো? এইটার ফাংশন আছে আর এটার ফাংশন আছে, তো ঘাবড়ানোর ব্যাপার নাই। পরের প্রশ্ন, এটাকে করো। 53, বল দেওয়া আছে, সরণ দেওয়া আছে, গুণ করে দাও 100, 100 জুল হচ্ছে উত্তর। পরেরটা দেখো, বল দেওয়া আছে, সরণ দেওয়া আছে, গুণ করে দাও, কত হয়? 500, 500 জুল হচ্ছে উত্তর। তাহলে বুঝতে পারছো ভুরি ভুরি এই ধরনের কোশ্চেন দেয় ওরা। তাহলে দেখছো কতগুলা শিফটের মধ্যে এই ধরনের কোশ্চেন আসছে, তার মানে এটা একটা কনফার্ম থাকে, বুঝতে পারছো? গ্রুপ ডি এই ধরনের অঙ্ক একটা কনফার্ম অঙ্ক থাকে, আরামসে স্টুডেন্টরা পারে। করো, আর বেশি শীট নাই, একটু কাজের শীটটা বড়। বলো, বলো, এটা বলো ফটাফট। 55, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পরেও তার স্থান পরিবর্তন না হয়, তাহলে সেটা কি আমার কি হবে? কার্য? কোনো কার্য হয়নি। স্থান পরিবর্তন না হবে না, স্মরণ হবে নাই। স্মরণ যদি না হয় তাহলে কোনো কার্য হবে না, ঠিক? তা বলি, যদি স্মরণ শূন্য হয় তাহলে বল দ্বারা কৃতকার্য কি হয়ে যাবে? শূন্য। শূন্য, ঠিক। 57, কার্য শূন্য হবে যদি, যদি কি হয়? স্মরণ, স্মরণ শূন্য হয়, স্মরণ শূন্য শূন্য হয়। হয়। তার মানে দেখতে পাচ্ছ একই কোশ্চেন রিপিট হয়েছে না, হয়েছে কিনা বলো ভাই? বিভিন্ন শিফটে একই কোশ্চেন রিপিট হয়ে গেছে। আচ্ছা, নিচের কোনটি কার্য এর চরিত্র নয়? কার্য একই দিকে আছে, যদি কার্য হয় তাহলে অবশ্যই বল প্রয়োগ প্রয়োগ হয়েছে। কাজে শুধু মাত্র শুধু মান আছে, যদি কার্য হয় অবশ্যই স্মরণ হবে। কোনটা চরিত্র নয়? ভালো কোশ্চেন দিয়েছে, একটু বিচার বিবেচনা করে উত্তর দাও। অপশন সি। হ্যাঁ, অপশন সি। ऑप्शन ए। কার্য, কার্য কি বলতো? কার্য একটা স্কেলার রাশি, মনে রাখবা, হ্যাঁ। তোমাদের স্কেলার রাশি আর ভেক্টর রাশি আমি পড়িয়েছিলাম, হ্যাঁ, প্রথম চ্যাপ্টারে। স্কেলার রাশি আর ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কাকে বলেছিলাম? স্কেলার রাশি সে তাদেরকে বলে যার মান আছে, তার সাথে সাথে অভিমুখ আছে। না, অভিমুখ নেই, মান আছে, অভিমুখ নেই। মান আছে কিন্তু অভিমুখ নেই, তাদেরকে স্কেলার রাশি বলছিলাম। আর যাদের মান আছে, অভিমুখ আছে, প্লাস প্লাস ভেক্টর যোগের নিয়ম মেনে চলে, ভেক্টর যোগের নিয়ম মেনে চলে, তাদেরকে আমরা কি বলছিলাম? ভেক্টর রাশি বলেছিলাম। তো এখানে ভাই কার্য কি বলতো? কার্য একটা স্কেলার রাশি, কার্য একটা স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি হওয়ার জন্য তার কি থাকবে? তার শুধু মান থাকবে, তার শুধু মান থাকবে, কিন্তু কোনো দিক থাকবে না, তাই না? তাহলে দেখো তো, দিক আছে বলে কোনো একটা অপশন আছে, দিক আছে বলে কোনো একটা অপশন আছে। কার্যের দিক আছে, কার্যের কি দিক আছে? কার্যের শুধু মান আছে, কোনো দিক নাই, তার জন্য কার্য একটা স্কেলার রাশি। তাহলে কার্যের দিক আছে, এটা কিন্তু অপশনটা ভুল। মানে এটা আগের কোশ্চেনের কনসেপ্ট, হ্যাঁ, আগের চ্যাপ্টারের কনসেপ্ট, যে চ্যাপ্টারগুলি হয়ে গেছে। আচ্ছা, 59 নাম্বার, ফটাফট বলো।
এত নিউটন বল প্রয়োগ হয়েছে, বাসটির দ্বারা কৃতকার্য 2000 হয়েছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস লাগাও কাজে। ডাব্লিউ বলে দিয়েছে কত, কৃতকার্য বলে দিয়েছে 2000, বল কত প্রয়োগ হয়েছে, বল প্রয়োগ হয়েছে 4000 নিউটন, এস বের করতে বলেছে। 0.5 মিটার। হ্যাঁ, কাটলে এটা হয়ে যাবে কত, 2 ওকে 2, 2 দুগুণ 4, তাহলে এস এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 1/2, 1/2 মানে হচ্ছে হাফ, 0.5 মিটার হচ্ছে উত্তর এটার। পরের প্রশ্ন 60 নাম্বার কোশ্চেন, বলো যদি একজন মানুষ 50 নিউটন বল প্রয়োগ করে একটি ট্রলি টানে এবং ট্রলিটি 30 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কার্য কত হবে? তাহলে আবার ওই ফর্মুলা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এই ফর্মুলাটা। এফ কত, এফ হচ্ছে তোমার 50 নিউটন, সরণ কত হয়েছে, সরণ হয়েছে 30, 3 5 কত হয়ে যাবে, 3 5 15, তাহলে 1500 জুল, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্নটার উত্তর দাও, কোশ্চেন নাম্বার 61, যদি একজন মানুষ ভূপৃষ্ঠ থেকে 13 কেজি ভরের বস্তুকে 1.5 মিটার উঁচুতে রাখে, তাহলে কার্য কত হবে? আবারও ওই একই গল্প, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ হচ্ছে 13, এস হচ্ছে 1.5, গুণ করলে কত হয়, 5 কে 5, শেষে 5 বেলায় একটাই উত্তর, এটা হয়ে যাবে উত্তর, নাকি নাকি ভুল করলাম? এটা উত্তর নাকি ভুল করলাম বলো, এটাই উত্তর হবে। এমজিএস হবে। কোনটা এমজিএস লাগাবা, এম এম এম, এটা গুণ করলে তো 20 এটা করলে আসে না, না এম হচ্ছে 13, আছে না তো। জি হচ্ছে 10, এইচ হচ্ছে 1.5, ঠিক 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 ঠিক, তাহলে এটা গুণ করলে হচ্ছে এটা আসে, ঠিক ঠিক, এটা লাগাতে লাগবে না, এমজিএইচ, ঠিকই বলেছ, এমজিএইচ এই ফর্মুলাটাকে লাগাতে লাগবে, ঠিক, এমজিএইচ, তো এটা হবে উত্তর, এমজিএইচ লাগাবে। চলো তারপরেরটা 62, একটি ছেলে 4 কেজি ওজনের স্কুল ব্যাগ 30 সেকেন্ড হাতে ধরে রাখে, তাহলে কার্য কত হবে? 30 সেকেন্ড হাতে ধরে শূন্য। রাখে, 30 সেকেন্ড হাতে ধরে রাখে, হ্যাঁ শূন্য, এখানে তো বলে নাই যে সে ব্যাগটা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, তাই না, হাতে ধরেছিল, অর্থাৎ জায়গার পরিবর্তনই হয় নাই, স্মরণ শূন্য, তার মানে কার্য শূন্য। আচ্ছা তারপরে এটা বলো, কার্য তখনই সম্পূর্ণ হবে যখন বল 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 উপস্থিত বল থাকে, বল না থাকলে কি করে কার্য হবে, তাই না, বল থাকতেই লাগবে, নাকি নাকি শক্তি থাকতে লাগবে, কার্য তখনই সম্পূর্ণ হবে যখন 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 এটা শক্তি হবে উত্তর, হ্যাঁ, যখন শক্তি থাকবে, কার্য তখনই সম্পূর্ণ হবে যখন শক্তি থাকবে, এটা শক্তি হবে, বুঝছো, শক্তি হবে, শক্তি থাকলে বল প্রয়োগ হবে, শক্তি হবে উত্তর, এটা উত্তর শক্তি হবে। আচ্ছা তারপরে দেখো, আহ, এটা কত অবধি আছে কোশ্চেনটা, 68, 70, 70 মানে আরেকটা শীট আছে, এই ফটাফট করো, এরপর আরেকটা শীট আছে, আরেকটা শীট করলে মানে কাজ, যে কার্যটা শেষ হয়ে যাবে, ক্ষমতা আর শক্তিটা তারপরে বাকি থাকবে, ফটাফট করো। নিচের কোনটি কার্যের উদাহরণ নয়, নিচের কোনটি কার্যের উদাহরণ নয়, একজন লোক, হ্যাঁ, দেয়ালে ধাক্কা দিচ্ছে, তাহলে কি দেয়ালটা সরবে, সরবে না, তাহলে কোনো কার্য হবে না, তাই না, বুঝে গেছো। 65 বলো, যখন প্রযুক্ত বলের দিক আর স্মরণের অভিমুখ পরস্পর সাথে 90 ডিগ্রি, মানে কোনো কাজ হবে না, কার্য হয়নি, কার্য হবে শূন্য, তাই না। চলো তারপরে, যদি কার্য ঋণাত্মক হয় তাহলে বল আর স্মরণের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে বলো। দেখো বল আর স্মরণ, দেখো বল যদি এদিকে কাজ করে, স্মরণ যদি তার বিপরীত দিকে 180। কাজ করে, তবে তো ঋণাত্মক না, তখন এদের মধ্যে কোণটা হবে 180 ডিগ্রি, ঠিক বলেছ, 180 ডিগ্রি হবে উত্তর। তারপরে প্রশ্নটার উত্তর বলো, তারপরে প্রশ্নটার উত্তর বলো।
67 একটি বস্তুর উপর 125 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি সরণ বলের অভিমুখে 5 নিউটন 625 জুল 625 জুল। 600 জুল, হ্যাঁ জুল, মানে ওই 80 জুলের অঙ্কটার মতনই। হ্যাঁ ঠিক। পরেরটা 68 নাম্বার কোশ্চেন, যদি একজন ব্যক্তি 50 নিউটন বল ট্রলিকে এত মিটার দূরত্ব পর্যন্ত টেনে নেয় তাহলে লোকটির দ্বারা কৃতকার্য। গুণ করো, গুণ করলেই 500 জুল গুণ করলেই উত্তর শেষ। তারপরটা দেখো, বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হলে একটি সম্পূর্ণ ঘূর্ণনের দাও কার্য, ভাই বৃত্তাকার পথে ঘুরছে তাহলে কৃতকার্য কত হবে? সরণ হবে? সরণ হবে না তো, যত এখান থেকে স্টার্ট করলো ঘুরে আবার এখানে আসলো তো নাকি। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। যদি এইভাবে বৃত্তাকার পথে ঘোরে তাহলে স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট তো সেম হয়ে যাচ্ছে না। তাহলে স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট সেম হয়ে যাওয়ার জন্য তাদের মধ্যবর্তী দূরত্বটা কত হয়ে যাচ্ছে? 0। অর্থাৎ সরণ শূন্য হয়ে যাচ্ছে। সরণ শূন্য হয়ে যাচ্ছে মানে কৃতকার্য কি হয়ে যাবে? কৃতকার্য হয়ে যাবে কিন্তু শূন্য। 70 নাম্বার কোশ্চেন, একজন ব্যক্তি ভূপৃষ্ঠ থেকে 25 কেজি ভরের বস্তুকে তুলে নেয় এবং 2.5 মিটার উপরে রাখে। যদি জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে ব্যক্তির দ্বারা কৃতকার্য কত? কোন ফর্মুলা কাজে লাগাবে? ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। 625 জুল। 625 জুল আসবে না? আচ্ছা আচ্ছা 625 জুল আসবে, ঠিক। গুণ করলে হয়ে যাবে, এটা 25, জি হচ্ছে 10 আর এটা 2.5, 25 25 625, পরে একটা শূন্য আসবে, এক ঘর আগে পয়েন্ট আছে, এক ঘর আগে পয়েন্ট বসালে 625 জুল। সি নাম্বার হবে সঠিক উত্তর। ঠিকই বলেছ, 625 জুলেই আসবে উত্তর। আচ্ছা তারপরের এইটা হচ্ছে লাস্ট পেজ। হ্যাঁ এটা হচ্ছে লাস্ট পেজ, এরপরে ক্ষমতা শুরু হয়ে যাবে। এরপরে ক্ষমতা শুরু হয়ে যাবে, এটা হবে লাস্ট পেজ। এটা করো, কার্যটাকে শেষ করে দাও। ক্ষমতা না হয় কালকে করব আমরা, ক্ষমতার এক্সারসাইজটি কালকে করব। কার্যটাকে শেষ করো, বলো। 5 কেজির একটি বস্তুকে এত মিটার উপরে তোলা হলো, এই প্রক্রিয়া কৃতকার্য কত হবে? পারবে এগুলা বাড়িতে করবে। 10 বাজুন 10, ও আচ্ছা 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 98 জুল হবে। 10 98 জুল, হ্যাঁ। এমজিএইচ, ও জি বলে দিয়েছে তো, এমজিএইচ, এফএস কেন লাগাচ্ছি। আচ্ছা তারপরে এটা বলো, 5 কেজির একটি বস্তুকে 4 মিটার উচ্চতায় তোলা হলো, তার উপর অভিকর্ষ বল দ্বারা কার্যগত। এমজিএইচ 200 জুল 200 জুল। তবে নেগেটিভ না পজিটিভ বলো? পজিটিভ কেন পজিটিভ? নেগেটিভ। অভিকর্ষ বলটা কোন দিকে কাজ করছে? নেগেটিভ উপর থেকে নিচে, আর ওটাকে তোলা হচ্ছে নিচের থেকে উপরে, তাহলে কি দুটার অভিমুখ সেম নাকি আলাদা? হ্যাঁ হ্যাঁ মাইনাস 200 মাইনাস জুল 200, হ্যাঁ মাইনাস 200 হবে, ঠিক। 73 বলো, 20 কেজি একটি বস্তুকে 2 মিটার উচ্চতায় তোলা হলে মাধ্যাকর্ষণ বল দ্বারা কৃতকার্য কত? এমজিএইচ ফর্মুলা লাগা। এমজিএইচ, এম হচ্ছে কত? 20, জি হচ্ছে কত? জি 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 তো 10, এইচ মানে এত, কত আসবে? 400 জুল। একই প্রশ্ন, বুঝতে পারছো? একই ধরনের প্রশ্ন করে এরা। এটা বলো, বল দ্বারা করা কার্য ঋণাত্মক হয় যখন সরণ কি হয়? বলের কোন দিকে হবে? সরণটা কোন দিকে হবে বলের? বিপরীত বিপরীত দিকে দিকে। বিপরীত দিকে, ঠিক। বিপরীত হ্যাঁ, আর একই দিকে হলে ধনাত্মক, তাই না? এ তো শেষের দিকে। বলো 75 নাম্বার কোশ্চেন, 20 কেজি ভরের একটি বস্তু 400 জুল। 400 জুল, রাইট। দেখো কোশ্চেন ধরতে ধরতেই উত্তর হয়ে যাচ্ছে, তাই না? এইভাবে প্র্যাকটিসটা দরকার। পরেরটা বলো 76, এটা ক্যালকুলেট করে বলো তো, এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে বলো, এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে বলো, এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে বলো, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে বলো সবাই, ক্যালকুলেট করে এটাকে বলো কি হবে ফর্মুলা।
পরে গতিশক্তিটা কত হলো আর প্রথমে কত ছিল? দেখো পরে গতিশক্তি, এখানে গতিশক্তির পরিবর্তন দিয়ে করব কিনা বলো এই অঙ্কটা? কি দিয়ে করব? গতিশক্তির পরিবর্তন। কৃতকার্য ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, এটা দিয়ে করব। কৃতকার্য ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। কৃতকার্য ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, রাইট? তাহলে গতিশক্তির পরিবর্তন কত হবে? প্রথমে গতিশক্তি কত ছিল? হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, গতিশক্তি বের করার ফর্মুলা কি বললাম? গতিশক্তি বের করার ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই না? হাফ এম তো কত? 4 কেজি, ঠিক আছে। ভি মানে কত? প্রথম দিকে ভি ছিল তো 0, প্রথম দিকে ভি তো 0 ছিল, দেখো বস্তুটা স্থির ছিল, তার মানে বেগ তো 0 ছিল, তাহলে এটা 0, তার মানে আলটিমেটলি প্রথম দিকে গতিশক্তি ছিল 0। পরে গতিশক্তি কত হলো? হাফ এম মানে কত? এম মানে 4, বেগ কত হয়ে গেছে? বেগ হয়ে গেছে 5, 5 মানে কি 5 স্কোয়ার মানে 25, তার মানে এখানে কত হবে? 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, আর 5 স্কোয়ার মানে 25, 25 দুগুণে কত হবে? 50, 50 মাইনাস এই জায়গাটা তো 0 হয়ে গেল, 50 মাইনাস 0 মানে 50, উত্তর হয়ে যাবে কিন্তু এখানকার 50 জুল। এটা উত্তর আসছে কি বলো? 50 জুল উত্তর আসছিল না অন্য কিছু আসছে তোমাদের? 50 জুল, ঠিক 50 জুলই হবে। ভালো কোশ্চেন ছিল। আচ্ছা, লাস্ট কোশ্চেন, আজকের দিনের লাস্ট কোশ্চেন। নেক্সট দিন আমরা ক্ষমতা নিয়ে পড়াশোনা করবো, হ্যাঁ? আজকে আমরা কার্যের লাস্ট কোশ্চেনটা করি। লাস্ট কোশ্চেন, এটা করো, ফটাফট করো, বলো এই কোশ্চেনটার উত্তর কি হবে? এটা বলে শেষ হবে আজকে। বলো এই উত্তরটা কি হবে? একজন কুলি 100 মিটার দূরত্ব পর্যন্ত 500 নিউটন ওজন উত্তোলন করে হাঁটছে, কুলি দ্বারা কার্য কত? হ্যাঁ, কনফিউশন লেগে গেল না লাস্ট কোশ্চেন? ভাই কি হবে উত্তর? এটা কি হবে উত্তর বলো? অপশনগুলোকে কি বললে বলো? অপশন ভুল নাই, এখানে কিন্তু কনসেপ্ট লাগাও, কনসেপ্ট। মানে 100 মিটার দূরত্ব পর্যন্ত 500 নিউটন ওজন উত্তোলন করে হাঁটছে, তার মানে 100 মিটার কিন্তু উপরে তুললো না, বস্তুটাকে ভাইবো না বস্তুটাকে 100 মিটার উপরে তুলছে, ওরমটা না কিন্তু। মাথায় 500 নিউটন বল এটা নিয়ে সামনের দিকে হাঁটছে, ব্যাপারটাকে বোঝো। 100 মিটার হাঁটলো, তাহলে অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে? উপর থেকে নিচের দিকে। সরণ কোন দিকে হচ্ছে? বস্তুর সরণ এইদিকে, তাহলে অভিকর্ষ বলের রেসপেক্টে সরণের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কৃতকার্য কত হবে? কৃতকার্য হবে 0। মানে এই কেসটা, এই কুলির এই কেসটা প্লাস গাধার ওই কেসটা, কুলির কেসটা, গাধার ওই কেসটা প্লাস হাতে সুটকেস নিয়ে সমতল রাস্তায় হাঁটার যে কেস, এই প্রত্যেকটা কেসের ক্ষেত্রে অভিকর্ষ বল উপর থেকে নিচের দিকে কাজ করছে আর বস্তুর সরণ সমান্তরাল বরাবর এই দিকে হচ্ছে, তো তাদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। এই তিনটা কেসকে মনে রাখবা, এদের ক্ষেত্রে কৃতকার্য কত হয়ে যাবে? কৃতকার্য 0 হয়ে যাবে। দেখো প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা এতদূর পর্যন্ত? কারো কোনো সমস্যা? এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা নেই? তাহলে কার্য থেকে আলটিমেটলি কি আসে? কার্য থেকে আলটিমেটলি কি আসে বলো তো? অঙ্ক আসে। আর কার্যের কনসেপ্টটা কি? এখানে শুধু দেখতে চাই তোমার কার্য সম্পর্কে কনসেপ্ট আছে কিনা, ব্যাস এতটুকু। তাহলে আর কার্য থেকে অঙ্ক, আর অঙ্কর ক্ষেত্রে 4 ধরনেরই অঙ্ক আসে। একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফএস, একটা ডাব্লিউ ইকুয়াল টু এফএস কস থিটা, একটা ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, একটা ডাব্লিউ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। এই তো এই চ্যাপ্টারের মানে এই পার্টের থিওরি। আর এটার থেকে কোশ্চেন পরীক্ষায় আসবে, আসেই, তুমি পাবে গ্রুপ ডির মধ্যে এখান থেকে কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে যদি করে যাও আশা করা যায় 1 থেকে 2 নম্বর তোমরা পাচ্ছ। তো যাই হোক, এতদূর পর্যন্ত হয়ে গেল। নেক্সট দিন দেখা হচ্ছে সবার সাথে আবার।